পৃথিবীতে যদি দ্বিতীয় কোনো জাতি থাকে আপনি বাংলাদেশের সাথে মিলাতে পারবেন, সেটা হচ্ছে ইতালিয়ান। ম্যানেজমেন্ট, মার্কেটিং প্রিন্সিপাল, যা কিছুই আপনি খিচুড়ি বানান না কেন, যতই আপনি রিসার্চ করেন না কেন, চায়না দেখলে তার কিছুই আপনি পাবেন না। বাট স্টিল তারা অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। একজন ইউরোপিয়ান, একজন আমেরিকান, সে চায়না থেকে বাংলাদেশকে প্রেফার করবে বেশি এজ এ হিউম্যান, এজ এ সাপ্লায়ার। যে আমি একজন বাংলাদেশিকের উপরে ভরসা করতে পারি, চাইনিজের উপরে পারি না। এবং শুধু এই অ্যাডভান্টেজটা কাজে লাগিয়েই বাংলাদেশ বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স ডলার ইনকাম করতে পারে। বাংলাদেশে হাজার হাজার ট্রেডিং হাউস গড়ে ওঠা উচিত। এই যারা ইয়াং এন্টারপ্রেনিয়র, তাদের দরকার একটা ছোট রুম, ইভেন বাসা এবং কম্পিউটার অনলি। সুযোগটা হচ্ছে সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না। পৃথিবীটা অনেক বড় মার্কেট। গার্মেন্টসের যে এত বড় ইন্ডাস্ট্রি, আজ পর্যন্ত গার্মেন্টসের জন্য একটা সেলাই মেশিন কারখানা তো করতে পারি নাই, সুইটাও বানাতে পারি নাই। কি ব্র্যান্ডের যে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, সুপার ব্র্যান্ড, আসলে যে দেশকে যারা এগিয়ে নিচ্ছে, কেউ কি করে মানে কোনো ওই ব্র্যান্ডের জন্য কেন একটা অ্যাওয়ার্ড ক্যাটাগরি হয়তো তৈরি করা হয়েছে যে বেস্ট টেকনোলজি ফর দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আসসালামু আলাইকুম। আমাদের প্রবলেম সলভিং পডকাস্টের আরো একটা এপিসোডে আমরা চলে এসেছি এবং আপনারা জানেন যে আমরা আমাদের এই প্রবলেম সলভিং পডকাস্টে আমরা চেষ্টা করি এক্সপার্টদেরকে নিয়ে আসতে, যারা তাদের নিজেদের ওয়ার্কিং সেক্টরের প্র্যাকটিক্যাল প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সলভ করেছেন এবং তার এক্সপার্টিস দ্বারা তিনি তার নিজের প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং সেই অভিজ্ঞতাগুলো থেকে আমরা চেষ্টা করব আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের জন্য আমরাও যাতে কিছুটা প্রবলেম সলভিং এর ক্যাপাসিটি আমরা তৈরি করতে পারি। আজকের এই এপিসোডটা আপনি হয়তো কোনো একটা বিছানায় শুয়ে দেখছেন, একটা চেয়ারে বসে হয়তো শুনছেন, খুব কম সম্ভাবনা রয়েছে আপনি গাড়িতে শুনতে শুনতে যাচ্ছেন, বাট এরপরও আমি ধরে নিলাম আপনি আপনার বাসাতে কিংবা আপনি আপনার অফিসে রয়েছেন। একটা জিনিস দেখবেন, আপনার বাসার প্রত্যেকটা রুমে অন্তত একটা করে অবশ্যই দরজা থাকবে, কোনো না কোনো ফার্নিচার আপনার অবশ্যই থাকবে। আপনি যে রুমে আছেন, আমি প্রায় 99% শিওর আপনার বাসার ব্যবহৃত কোনো না কোনো একটা ফার্নিচার ব্র্যান্ডের সাথে আমাদের আজকে যিনি এক্সপার্ট তিনি কোনো না কোনো ভাবে কাজ করেছিলেন। আমি একটু পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের সাথে কে কথা বলতে আসছেন। নামটা বলার আগে আমি একটু তার স্টোরির সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অনার্স এবং মাস্টার্স, বিএসসি এবং এমএসসি দুটোই ওনার ফিজিক্সে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে আইসিসিআর স্কলারশিপের আন্ডারে। এর পরবর্তীতে কার্নেগি মেলন ইউনিভার্সিটির টেপার স্কুল অফ বিজনেস থেকে করেছেন এমবিএ, অ্যাগেইন উইথ স্কলারশিপ, এবং সেকেন্ড মাস্টার্স সেটা হচ্ছে উড টেকনোলজির ওপরে, সেটা করা হয়েছে জার্মানি থেকে রোজেনহাইম ইউনিভার্সিটি। পড়াশোনা শেষ করার পরবর্তীতে ফরচুন 500 একটা কোম্পানিজ রয়েছে, প্রায় $91 বিলিয়ন, পৃথিবীতে মার্কেট শেয়ার প্রায় 4 লক্ষের কাছাকাছি এমপ্লয়ি নিয়ে অপারেট করে রবার্ট বোশ। সেটার বাংলাদেশ টিম একসময় লিড দিয়েছিলেন হেড হিসেবে প্রায় 6 বছর। এর পরবর্তীতে এস্টাবলিশ করেছেন কনফিক্স গ্রুপ, যে কনফিক্স গ্রুপ বর্তমানে কাজ করছে উডটেক, গ্লাসটেক এবং বেটালটেক সলিউশন, এতগুলো কনসার্ন নিয়ে। আরো বেশ কিছু ওনার এক্সপার্টিস রয়েছে, উনি ওনার নিজস্ব নলেজ শেয়ার করে যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে শুরু করে বাংলাদেশে অনেক টপ বিজনেস স্কুলসে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, টেকনিক্যাল এডুকেশন বোর্ডে। শুধু তাই না, বর্তমানে পুরো পৃথিবীর, এটা আমাদের বাংলাদেশি হিসেবে আসলে অনেক বড় একটা পাওয়ার জায়গা, পুরো পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার, আমি আসলে হাইয়েস্ট পেইড বলতে চাই না কারণ পেমেন্ট শব্দটা অনেক বেশি কমার্শিয়াল, তার থেকে আমি বলবো যে অনেক বেশি সট আফটার, যার কাছে মানুষ সিক করে সলিউশন, সেই মানুষগুলোর মধ্যে একজন এই ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট, উনি একজন বাংলাদেশি এমডি নাইমুল হোসাইন খান স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না, আমি চেষ্টা করেছি একটা ছোট্ট সামারি আসলে শেয়ার করতে সবার সাথে। বিশেষ করে আমি যখন নাম্বারস গুলো দেখছিলাম, আমার কাছে নাম্বারস জিনিসটা আসলে খুব পছন্দের, যে আমি যখন আপনার প্রতিষ্ঠানের নাম্বারস গুলো দেখছিলাম, প্রায় 15,000-এর উপরে মেশিন আপনারা ডেলিভার করেছেন, প্রায় 290 মিলিয়ন ইউএসডির প্রজেক্ট আপনারা দেশ এবং দেশের বাইরে, আপনাদের বেশিরভাগ কাজগুলোই দেশের বাইরে আপনারা কমপ্লিট করেছেন, প্রায় 38,000 স্কোয়ার ফিট ডেমো আপনার একটা টেকনোলজি সেন্টার রয়েছে, আপনাদের 45টা কান্ট্রিতে আপনারা কনসালটেন্সি অফার করেছেন, আপনি নিজে 117টা কান্ট্রি আপনি ভিজিট করেছেন। আমি চেষ্টা করেছি সবগুলো নাম্বারসকে আসলে মাথায় রাখতে, কিন্তু 20 বছরের অভিজ্ঞতাকে
আমার জন্য আসলে 2 মিনিটে সামারাইজ করাটা খুবই টাফ। তবুও থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন দিস প্রোগ্রাম। ওয়েলকাম টু প্রবলেম সলভিং পডকাস্ট, তাইমুল হোসেন খান ভাই। থ্যাংক ইউ মিস্টার সীমান্ত, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই পডকাস্টে। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। হ্যাঁ, অনেক বড় একটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, বাট আসলে এই যে বসছি এখান থেকে হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো, শেখার তো শেষ নাই। হয়তোবা যতটুকু জানি সেটা ডেলিভারি করার চেষ্টা করবো। আমাদের আসলে পডকাস্টের উদ্দেশ্যই একটা, যে আপনাদের মতো মানুষগুলোর কাছ থেকে যাতে আমি কিছু শিখতে পারি এবং সেই উসিলায় আরো কিছু মানুষকে যাতে আসলে আমরা শেখাতে পারি। আমরা যদি একটু আমাদের যারা দর্শক রয়েছেন বা বিভিন্ন জায়গায়, আমরা অনেকেই কর্পোরেটের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানগুলো জানি যে আসলে তারা কে কি কাজ করে। ইউনিলিভার বললে আমরা জানি তাদের প্রোডাক্ট কি, তারা কি কি নিয়ে কাজ করে। টোব্যাকোস কোম্পানিগুলো কি নিয়ে কাজ করে আমরা জানি, এফএমসিজি ইন্ডাস্ট্রি আমরা জানি, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি আমরা জানি। বাট আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন এটা কিন্তু আসলে ট্র্যাডিশনাল কর্পোরেট বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেক কোম্পানি, সেগুলো থেকে অনেক আলাদা। সো একটু যদি আমাদেরকে হেল্প করতেন আপনার ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানতে এবং বুঝতে, যে আপনাদের সেক্টরটা আসলে কি নিয়ে কাজ করে। থ্যাংক ইউ। খুব সহজভাবে যদি বলি, আপনি ঠিক বলেছেন যে আমরা যদি খুব বেশি বা ইন জেনারেলি চিন্তা করি যে নামগুলো আপনি, ডিসিপ্লিনগুলো আপনি বললেন, সেগুলো আমরা জানি। আমরা একটা গাড়ির প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করি, আমরা একটা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে চিন্তা করি, আমরা এরকম অনেক কিছু নিয়ে ভাবি, টয়লেটস নিয়ে ভাবি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমাদের সবারই যে বেসিক নিডস, যে জিনিসগুলো, খাদ্যপণ্য, অন্য কিছু ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে ফার্নিচার। তো ফার্নিচার ছাড়া আমাদের ঘর চলে না, এটা আমাদের প্রেস্টিজ ইস্যুও। সবাই রুচির একটা বিষয়, সবাই চাই নিজের নিজের ঘরে ভালো ব্র্যান্ডের ভালো ফার্নিচার, কিন্তু কেউ ওটা নিয়ে চিন্তা করছে না। ওটা শুধু পছন্দ করা, কেনা পর্যন্তই কিন্তু শেষ। হয়তোবা কিছু স্পেসিফিক ব্র্যান্ড হয়তো পরিচিত জানে, কিন্তু এটার পেছনে যে বিশাল একটা কর্মযজ্ঞ, যেটা আপনার ঘরের একটা বেসিক নিডস পূরণ করছে, সেটা নিয়ে কেউ আসলে ভাবে না। তো সেই জায়গাটাতে আমরা কাজ করি। একটু যদি ক্লিয়ার করে বুঝিয়ে বলি, যে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং যে টেকনিক, সেটার জন্য যে টেকনোলজিক্যাল সাপোর্টটা দরকার হয়, সেই সাপোর্টটা আমরা প্রোভাইড করি। যেমন একটা গাড়ির ফ্যাক্টরিতে যদি টেকনোলজি দিতে হয়, তাহলে দেখা যাবে যে ওয়ার্ল্ডের বিশাল বিশাল অর্গানাইজেশনগুলো জড়িত না, এখানে অটোমেটিক টেকনোলজি দিচ্ছে গাড়ি বানানোর জন্য, অ্যাসেম্বলি লাইন, প্রোডাকশনের প্রত্যেকটা ধাপে ধাপে সেগুলো ইউজ করা হয়। এক্স্যাক্টলি। তো ফার্নিচারটা হয়তো অনেক আগে ম্যানুয়াল ছিল, এখন আমাদের দেশে আছে, তো সেটাও তো এগিয়ে গেছে সারা পৃথিবীব্যাপী না, ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। তো সেখানে টেকনোলজি যে অ্যাডপশনগুলো দরকার, যে টেকনোলজিক্যাল অ্যাডপশন, সেটা যে কি প্রয়োজন, সেটা নিয়ে আমার কোম্পানি কাজ করে। আচ্ছা, আমরা দীর্ঘ 21-22 বছর হয়ে গেছে আমাদের এই সাপোর্টটা আমরা বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা একটা ইন্ডাস্ট্রিকে কমপ্লিট সলিউশন প্রোভাইড করি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে, এবং মেশিনারিজ আমরা সাপ্লাই করি, মেশিনারি ইনস্টলেশন করে দিই, এটার অপারেশন ট্রেনিং প্রোভাইড করি, এবং আফটার সেল সার্ভিস প্রোভাইড করি। আর কনসালটেন্সি পার্টটা হচ্ছে ব্যাপক। একটা ফ্যাক্টরি করতে গেলে যে কোনো ফ্যাক্টরির মতোই একটা ফার্নিচার ফ্যাক্টরিকেও ছোট করে দেখার অবকাশ নেই, যদি আমরা একটা ভালো আউটপুট চাই। হ্যাঁ, এটা একটা লিন প্রোডাকশন লাইন যে দাঁড় করানো প্রয়োজন, সিস্টেমেটিক ফর গুড আউটপুট, গুড কোয়ালিটি, গুড ফিনিশিং। এটা জটিল একটা প্রক্রিয়া, যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে এটা ফাইনাল করে করা হচ্ছে, বা কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়েও করা হচ্ছে। কিন্তু এটা অন্য অনেক কিছুর মতো সহজ না, যে মেশিনে ঢুকিয়ে দিলাম, অটো হয়ে বের হয়ে আসলো। দিস ইন্ডাস্ট্রি ইজ নট লাইক দ্যাট। সহজ না, মানে ভেতরে কিছু না কিছু কমপ্লিকেসি অবশ্যই আছে। আমরা একটু এখানে ডিপ যদি একটু ডাইভ করি, এই ইন্ডাস্ট্রিতে কমন প্রবলেমস আসলে কি কি? যেহেতু তারা কনসালটেন্ট হায়ার করছে, তার মানে নিশ্চয়ই কনসালটেন্ট হায়ার করার পেছনে কোনো না কোনো প্রবলেম তারা ফেস করেছিল। সো আপনাদের এই যে ফার্নিচার ইন্ডাস্ট্রি বা ফার্নিচার প্রোডাকশন প্রসেসের কমন প্রবলেমসগুলো আসলে কি কি? ওয়েল, আমাদের দেশের যে ফার্নিচার যে হেরিটেজ, এটা দীর্ঘ অনেক বছরে, 1000 বছরে না। আর আমরা বাঙালিরা ফার্নিচার পছন্দ করি, এবং স্পেসিফিকলি বলতে গেলে সলিড উডের ফার্নিচার পছন্দ করি। এখনো আমি আমার ঘরে চাবো যে না, সেগুন কাঠের ফার্নিচার হতে হবে, সলিড কাঠের ফার্নিচার হতে হবে, এটা ডিমান্ড না অনেক বেশি থাকে। তো এই ন্যাচারাল প্রোডাক্টটা নিয়ে যখন প্রসেস করা হয়,
তো যুগ যুগ ধরে, হাজার বছর ধরে তো কারিগররা তৈরি করছে। তো এখন যেহেতু ডিমান্ড বেড়েছে অনেকগুলো বছর এবং 25 কোটি লোকের মার্কেট, হিউজ ডোমেস্টিক মার্কেট, তো দেখা যাচ্ছে যে এই ডিমান্ড ফুলফিল করতে গিয়ে যে প্রোডাক্টিভিটি ও প্রোডাকশন ভলিউম প্রয়োজন, সেটা কিন্তু সবাই হিমশিম খাচ্ছে। তো তখনই কোশ্চেনটা চলে আসে যে আমি কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো। ইট ইজ ওয়ান প্রবলেম ডিমান্ড ফুলফিল করার জন্য। সেকেন্ড হচ্ছে যে আপনার কোয়ালিটি। স্পিড কোয়ালিটি দুটোই লাগে। একদম ডেফিনেটলি এখন স্পিড আসছে প্রোডাকশন ভলিউমের জন্য, এবং কোয়ালিটির বিষয়টা আসছে কেন, যে ডেফিনেটলি এগিয়ে গেছে পৃথিবী অনেক, না মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা, সোশিও কালচারাল ইকোনমিক্যাল ডাইমেনশনগুলো চেঞ্জ হয়ে গেছে, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ডাইমেনশন চেঞ্জ হয়েছে, মানুষ এখন কি টাইপের ফার্নিচার চায় আগের মতো তো নেই। সো দ্যার আর ডিফারেন্ট চয়েসেস। তো এই মানুষ যখন এটা পছন্দ করতে যায়, কম্পারিজন আসে ব্র্যান্ড টু ব্র্যান্ড, লোকাল টু ন্যাশনাল, কোয়ালিটি ইত্যাদি অনেক কিছু, তখন সবাই তো এর পেছনে আপনার ছোটে না, যারা ম্যানুফ্যাকচার, যে সবাই তো বিক্রি করতে হবে। সো তখন কোয়ালিটির কম্পারিজনটা চলে আসে, তো কোয়ালিটিটা কীভাবে সে তৈরি করবে, এবং তখনই দেখা যায় কিসের কথা, যে কম্পিটিশন উইথ প্রাইসেস, প্রাইস ফাইটিং, যে কোনো ব্যবসার মধ্যে আসলে বিষয়টা তখন চলে আসে কি, যে কোশ্চেন যে আমি কস্ট কীভাবে কমাবো, র মেটেরিয়াল ইউজেস আমি কীভাবে সঠিকভাবে ব্যবহার করবো, আমার যে শ্রমিক নাই দেশে, দক্ষ শ্রমিকের অভাব, কাজে আমাকে এখন টেকনোলজি অ্যাডপশনে যাইতে হবে, তো সেই শ্রমিক আমি কিভাবে পরিচালনা করব। তো এই সব কিছু মিলেই যে কোনো প্রোডাকশন লাইনের মতোই এখানে কিন্তু এই কমন এই প্রবলেমগুলো আছে, এবং এটা আরও বেশি জটিল এই কারণে যে আমার যদি একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি থাকে, আমি যদি গ্রানুলার আপনার পিপি যদি আমি মেশিনে দেই, একটা চেয়ার আপনার মোল্ডের মাধ্যমে বের হয়ে আসছে, বাট আপনি যদি ফার্নিচারে একটা চেয়ার তৈরি করতে চান, সো ইউ নিড টু গো থ্রু ভেরি স্পেসিফিক স্টেপস, যেগুলো ম্যানুয়াল ইন্টারভেনশন থাকবে, টেকনোলজিক্যাল ইন্টারভেনশন থাকবে, ফিনিশিং থাকবে, পেন্টিং থাকবে, অনেকগুলো প্রসেস পার হয়ে তার আসতে হয়। তো প্রতিটা জায়গায় যদি আপনার কিউসি অ্যাডাপ্টেশন না করে, প্রতিটি জায়গায় যদি কোয়ালিটি অ্যাসিওর না করে এবং প্রসেস ফ্লো ঠিক না করে, তাহলে আলটিমেটলি শেষে গিয়ে প্রবলেম আপনার আসবেই। তো এই সব কিছু মিলিয়েই হচ্ছে এই প্রবলেমগুলো সলভটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এখন প্রবলেম আইডেন্টিফিকেশন যদি করতে পারে ম্যানুফ্যাকচারাররা, বা তারা যদি বুঝতে পারে যে না আমার এই প্রবলেম সলভ করতে হবে, তখনই তারা একজন অ্যাডভাইজার বা কনসালটেন্টের শরণাপন্ন হয় বা হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা। আমি মোটামুটি সাপ্লাই চেইনটা আসলে আমি চিন্তা করছিলাম যে আপনার র ম্যাটেরিয়ালস দেন প্রোডাকশন দেন পরবর্তীতে আপনাদের যারা স্টেক হোল্ডার ফার্নিচার যে কোম্পানিজগুলো, এর পরবর্তীতে কাস্টমারের কাছে পুরো জিনিসটা পৌঁছে যাচ্ছে। এই যে পুরো সিরিজটা, এই সিরিজটার কিছু, কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এই প্রসেসের আবার কিছু, কিছু ফ্যাক্টর আছে যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। আমাকে যদি একটু কাইন্ডলি বলতেন যে পুরো জিনিসটা আপনারা তো অবশ্যই কনসাল্টিং দেন, আপনারা অ্যাডভাইজিং যেহেতু দিচ্ছেন, আপনারা এই ফ্যাক্টরগুলো আমাদেরকে একটু আইডেন্টিফাই করে যদি একটু দেন, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য অনেক বেশি হেল্প হবে। যে কোন, কোন প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারবেন আর কোন, কোন প্রবলেমগুলোকে মেনে নিয়েই আপনাকে প্রসেসটা চালিয়ে যেতে হবে। ভেরি গুড কোশ্চেন। আসলে যে কোনো পণ্যের প্রোডাকশনের জন্যে প্রবলেম সলভ করা যাবে না, আমি যদি ফার্স্ট হ্যান্ডে বলি, তাহলে এটাও কিন্তু সত্য কথা যে এমন কিছু নাই যে সেখানে প্রবলেম সলভ করা যাবে না। আচ্ছা। বাট ডেফিনেটলি দের আর সাম থিংস যেটাকে ইগনোর করা যায় কিনা, বা একজন ম্যানুফ্যাকচারার বাধ্য হয় কিনা, একজন এন্টারপ্রেনিয়র বাধ্য হয় কিনা, সেগুলো অনেক কিছু এলিমেন্টসের উপর আসলে ডিপেন্ড করে। তো যেই বিষয়গুলো আমরা দেখি যে একটা প্রোডাকশন লাইন দাঁড় করতে গেলে, আমি শুধু ফার্নিচার বলবো না, বা যে কোনো প্রোডাকশন লাইনই হোক, একটি র মেটেরিয়ালস সোর্সিং করা থেকে শুরু করে ফ্যাক্টরিতে ঢোকা, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং ডেলিভারি হয়ে যে বের হওয়া, এইটা এক এক টাইপের ম্যানুফ্যাকচারিং প্রসেস হতে পারে পণ্য ভেদে, কিন্তু লাইনটা তো একই, এটা আমি চিন্তা করি। এখন এমন যদি হয় যে
আনওয়ান্টেড সিচুয়েশন, যে ফার্নিচারের ক্ষেত্রে যদি ধরি যে আমার কাঠ দিয়ে পণ্য তৈরি হচ্ছে, এখন কাঠের কোয়ালিটিটা যদি ভালো না হয়, আমার র মেটেরিয়ালস, তখন দেখা যায় যে ওখানে আমার কিছু করার থাকছে না হয়তোবা। এই ইন্ডাস্ট্রির কথা সোর্সিংটা তখন ভালো হতো। সোর্সিং ভালো হতে হয়। সোর্সিং যদি হয় যে বাংলাদেশে বন সম্পদ রক্ষা করা জরুরি, তো আমরা তো আমাদের, যদিও উই আর ইনভলভ উইথ দিস বিজনেস, কিন্তু ওই রেসপন্সিবিলিটি আমাদের পালন করতে হয়। ইএসজি যেটা এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি গভর্নেন্সের Sustainability, অংশ হিসেবে এগুলো মাথায় রাখতে হয়। এক্স্যাক্টলি। তো আমরা কিন্তু এখন ওদিকে কিন্তু ক্লায়েন্টদেরকে আমরা কিন্তু উৎসাহ দেই না। আচ্ছা। আমরা বলি যে অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট করা উচিত, এবং তখন তো কনজিউমারেরও কিন্তু অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। এখন আপনি এমন এক দেশে আছেন যে কনজিউমার ডিমান্ড হচ্ছে না আমার ওটাই হতে হবে। তো আমি একজন ম্যানুফ্যাকচারকে যতই অ্যাওয়ার করি, লাভ নেই। তো অ্যাওয়ারনেসটা তো ব্যাপক হতে হবে, তখন সেই সলিড কাঠের জন্য সন্ধান করছে, এখন কিন্তু পাও না যায়। গভর্নমেন্ট যদি রুল ইমপ্লিমেন্টেশন করবে, বাই লজ যদি আসে যে নো সলিড উড বিক্রি করা যাবে না, আচ্ছা। বাই লজ আছে কেউ মানে না, এটা একটা আনওয়ান্টেড সিচুয়েশন। আপনাকে ইগনোর করতে হবে, বা ইউ কান্ট ইগনোর অ্যাকচুয়ালি, যে আপনি এখন কি করবেন। তো তখন চলে আসে যে অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস, লাইক আমাদের দেশে এমডিএফ আছে, যেটা বেশি ব্যবহার হচ্ছে, পার্টিকেল বোর্ড আছে ব্যবহার হচ্ছে, এইসবের ফার্নিচার দিকে তখন চলে আসতে হবে। আবার যদি আপনি অন্যভাবে চিন্তা করেন যে কালচারাল এলিমেন্টস, আপনি শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন, ওকে, গার্মেন্টসের সাথে যদি কম্পেয়ার করেন, নারীরা কাজ করছে, কেন নারীদের কাজ করছে সেটারও অনেক লজিক রিজন বাংলাদেশে আছে না, এবং কেন আমরা গার্মেন্টস এত ভালো করছি সেটার সাথে ওটাও কিন্তু লিঙ্কড। তো ফার্নিচার ইন্ডাস্ট্রিতে সেটা তো এখনো ডেভেলপ করেনি। তো সোশিও কালচারাল যে এলিমেন্টসগুলো আছে, যে আমি দক্ষ শ্রমিক পাচ্ছি কিনা, আপনার পণ্যের ডিমান্ড আছে, আপনি ম্যানুফ্যাকচারিং করতে চাচ্ছেন, আপনি ডিমান্ড মেক আপ করতে পারছেন না, আপনি চাইছেন যে আপনি মেশিন কিনবেন, টেকনোলজি আপনি পারচেস করবেন, বাট ইউ ডোন্ট হ্যাভ দিস এক্সপার্ট পিপল যে মেশিনটা চালাবে, ট্রেইনড পিপল, এটা ল্যাকিংস ইন দ্য মার্কেট। তখন আপনি কি করতেন? নট ইলেকট্রিক। তো ওই জায়গাটা তো আপনাকে টিউনিং করতে হবে তখন, না যে হাউ আই ক্যান ম্যাচ মাই ম্যানুয়াল ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি। আবার হতে পারে যে একটা ব্র্যান্ডেড কোম্পানি যে অ্যাবেল করে যে ভেরি হাইটেক মেশিনারিজ তার ফ্যাক্টরিতে নিতে, বাট হাইটেক মেশিনারিজ নিলে সেটা চালানোর মতো দক্ষ জনশক্তি আছে কিনা, সেটা যদি আপনার ফেল করে, সার্ভিসের প্রয়োজন হয়, সেটার জন্য দক্ষ জনশক্তি আছে কিনা, সেটা তো তার চিন্তা করতে হবে। তো এই অনেক জিনিসগুলো কিন্তু এটার উত্তরে আসে, যে কোন জিনিসগুলো আমি পারবো, কোন জিনিসগুলো পারবো না। এবং একজন এন্টারপ্রেনিয়ার যারা ইন্ডাস্ট্রিতে আছেন, ম্যানুফ্যাকচারিং করছেন ফার্নিচার, তাদের কিন্তু এই জিনিসগুলো চিন্তা করেই তাকে প্রসিড করতে হয় প্রসিডটা আসলে। দেখতে হয় actually। এবং আমরা কনসালটেন্ট হিসেবে আমরা তখন এগুলোকে হেল্প করতে পারি। আচ্ছা। আমার কাছে একটা জিনিস যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এথিক্যাল স্ট্যান্ডার্ডের জায়গাটা। যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স গুলাকে মেনে যাতে তারা তাদের প্রোডাকশন প্রসেসটাকে টেকনোলজিক্যালি ইকুইপ করে, আপনারা এই অ্যাঙ্গেলেই আসলে তাদেরকে সাজেশন কিংবা আপনাদের জায়গা থেকে ইনপুটটা দেন। যেহেতু ভাইয়া আপনার ইন্ডাস্ট্রিটা একটু আলাদা, আমি এখন আপনাকে এমন কিছু প্রশ্নের মধ্য দিয়ে নিয়ে যাব, যেই প্রশ্নগুলোর কারণে আপনার ইন্ডাস্ট্রির নলেজে অন্য একটা মানুষ সে তার ভিন্ন কনটেক্সটেও কাজে লাগাতে পারে। একটু ভিন্ন ওয়েতে আমি চেষ্টা করব আপনার ভেতর থেকে আপনার নলেজ এবং এক্সপার্টিস গুলোকে বের করতে। কনফিক্স গ্রুপ আমার জানা মতে এইটা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনালি কাজ করছে, এবং আমি আপনাদের প্রতিষ্ঠানের প্রোফাইলেও দেখেছিলাম যে এটা অলরেডি কান্ট্রিজ লাইক ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, ইউএই, বুলগেরিয়া, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, তিউনিসিয়া, সেনেগাল, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, সুইডেন, অনেকগুলো দেশে আপনারা অলরেডি বিভিন্ন ধরনের আপনারা কনসালটেন্সি অফার করেছেন, এবং আমাদের এই শ্যুটটা হওয়ার আগেও আপনি আমার সাথে ইটালিয়ান এবং আরো বেশ কিছু কান্ট্রিগুলোর তাদের অপারেশনের সাথে আমাদের যে পার্থক্য কিছু আপনি শেয়ার করেছিলেন। একটু যদি আমাকে কাইন্ডলি বলতেন, বাংলাদেশ থেকে আপনি যখন প্রতিষ্ঠানটা শুরু করলেন, আপনার এক্সপ্যানশনটা আস্তে আস্তে কিভাবে হলো?
আমি যখন শুরু করি সেটারও তো আসলে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, জি। যে আপনি বলেছেন আমার পরিচিতি দিতে গিয়ে যে আমি রবার্ট বসে কাজ করেছি। সো রবার্ট বশ এই কোম্পানিটার প্রতি আমি আসলে সারা জীবনই কৃতজ্ঞ। দ্য কোম্পানি, দ্য রিজন বিহাইন্ড ওয়ার আই এম টুডে, বিকজ ইটস এ কোম্পানি the tagline হচ্ছে ইনভেনশন ফর পিপল। দিস কোম্পানি ওর R&D বেশি করে, প্রচুর জিনিস তৈরি করে, ইনভেনশন করে, লটস অফ টেকনোলজি। তো বসের সাথে যখন আমি কাজ করা শুরু করেছি, আই ওয়াজ দ্য ফার্স্ট রিক্রুটেড ইন বাংলাদেশ মার্কেট, যার হাত ধরে বাংলাদেশের বর্ষের পুরা কাশে। তো আমার সুযোগ হয়েছে জার্মানদের সাথে খুব ক্লোজলি কাজ করা। আচ্ছা। একদম আমার ওই মাইন্ডসেটটা আসলে ওভাবে তৈরি হয়েছে আগে থেকেই। লটস অফ ট্রেনিং প্রসেসের ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে। তো ওটা কাজ করতে গিয়ে যে প্রোডাক্ট নিয়ে আমি ডিল করেছি, একটা হচ্ছে অটোমোটিভস আর একটা হচ্ছে পাওয়ার টুলস, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার প্রোডাক্টগুলো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আমি যেই জিনিসগুলো কাজ করি সাধারণভাবে মানুষ ওটা ওটা চিন্তা করে না, অবজেক্ট প্রোডাক্ট। আমি পাওয়ার টুলস নিয়ে কাজ করেছি। তো পাওয়ার টুলস নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখা গেছে যে ওই সময়টাতে 90s যখন আমি জয়েন করি, তখন এগুলো নতুন ছিল, প্রফেশনালরা এগুলো ব্যবহার করতো না, ম্যানুয়ালিস্টিক ছিল বাংলাদেশে সবকিছু। তো আই এম দ্য পার্সন যে এইসব টুলস নিয়ে আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, বা নবপুরে একটা নেটওয়ার্ক তৈরি করেছি, ডিলারশিপ নেটওয়ার্ক তৈরি করেছি আমার টিম নিয়ে, যার মাধ্যমে ধীরে ধীরে সারা বাংলাদেশে টুলস ব্যবহারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে। ইভেন চাইনিজও তখন অ্যাভেলেবল ছিল না মার্কেটে। তো ওটা করতে গিয়ে আসলে আমার এই প্যাশনটা ডেভেলপ করে আচ্ছা। এই ইন্ডাস্ট্রিতে। ওকে, যেহেতু অলরেডি অটোমোবাইল টেকনোলজিতে বশ কাজ করছে, বশ কাজ টুলস করছে। টেকনোলজিস নিয়ে কাজ করতে Exactly. করতে ওটা নিয়ে আসলে প্যাশন ডেভেলপ করে, এবং টুলস নিয়ে যখন কাজ করি আমি সুইস এনজিও, যারা সুইস কন্ট্যাক্ট, এক্স্যাক্টলি, ওরা চিন্তা করলো যে ফার্নিচার ইন্ডাস্ট্রি নিয়ে ওরা ওই সেগমেন্টে ওরা কাজ করবে, ক্লাস্টার নিয়ে। তখন আমাদেরকে বললো যে দ্য অনলি কোম্পানি ইন বাংলাদেশ ইনস্টিটিউশনাল যে এটা নিয়ে কিছু করে। তো দ্যাট টাইম ইট ওয়াজ ভেরি স্মল, না, ছোট ছোট টুলস। আমার মনে আছে যে আমি সব ছোট ছোট মেশিন নিয়ে, হাতি, একটা ব্রাদার, তখন সবাই ছোট ছিল, আমি ওনাদের কাছে যেতাম, আচ্ছা। এগুলো টুলস বোঝাতাম, এগুলো দিয়ে কাজ করা যায় বোঝাতাম, ধীরে ধীরে ওনারা এগুলো পিক করা শুরু করেন। তো ওই সময় যখন আমি কাজ করি 4 বছরের প্রজেক্টে, আই ভিজিট লটস অফ ওয়ার্কশপ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বাংলাদেশে আমি কাজ করেছি ওনাদের সাথে। তাই 200 কাছাকাছি ওয়ার্কশপ আমি আপনার পেয়েছি এক্স্যাক্টলি আমাদের করা কোম্পানি হয়েছিল আমরা করেছি, অন আমরা বিহাফ অফ সুইস কন্টাক্ট। জি টেকনিক্যাল হ্যান্ডবুক আমরা তৈরি করেছি, সারা বাংলাদেশে ফ্রি ডিস্ট্রিবিউশন করেছি, সেফটি ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউশন করেছি। তো ওই অভিজ্ঞতাটার জন্যই আমি তখন অপরচুনিটিটা দেখেছিলাম, এবং আমার প্যাশনটা ডেভেলপ করে তখন। আমি সেই সময় অটোবি ওয়াজ ভেরি বিগ, বাট অটোবিটার বিষয়টা ছিল দে ডু অনলি দি কর্পোরেট ফার্নিচার, নট দি হোম ফার্নিচার। তো হোম ফার্নিচার যারা করেন, তাদের সঙ্গে যে এই টাইটা, নাওয়ানা ফার্নিচার ডেভেলপ করলো 2000 সালে, পার্টেক্স করলো 2001 সালে। আই ওয়াজ ইনভলভ উইথ দেম টু সেট আপ দ্য ফ্যাক্টরি, অ্যান্ড দেন, কারণ বাংলাদেশের কেউ ছিল না এই বিষয়ে কাজ করার মতো, বা অ্যাটলিস্ট মিনিমাম নলেজ থাকতে পারে। তো ওইভাবেই আসলে এই প্যাশনটা ডেভেলপ করে, এবং আমি যখন কোম্পানি ফর্ম করি, আমার তখন মাথাতেই ছিল যে আমি এটা নিয়ে কাজ করব। আমি পাওয়ার টুলস দিয়ে শুরু করি একদম শুরুতে, তারপরেই আমি যখন নিজেকে প্রস্তুত করি, এবং আমার ইভেন ইউ সি মাই একাডেমিক কেরিয়ার অলসো, যে আমি ব্যক্তিগতভাবে যেটা করি, যে আমি আসলে মনে করি যে আমার কোনো একটা কিছু করতে গেলে সেটার পেছনে বলার মতো আমার যোগ্যতা অর্জন করতে হবে। আমি যে কোনো কাজে আমি ধৈর্য ধারণ করি, ইভেন লং টাইম অলসো, তার আগে আমি কিছু বলতে যাই না কখনোই কোনো একটা কাজ করতে গেলে। ইট ওয়াজ মাই বেসিক কোর প্রিন্সিপাল। সো আমি কাজ শুরু করি, তারপরে কিন্তু আমি ডিগ্রিটা নিতে গেছি টেকনোলজির উপরে, কারণ আমি মনে করেছি যে এই দেশে আমি কাজ করবো এটা নিয়ে, সো আই শুড হ্যাভ সাম ক্রেডিবিলিটি অ্যাটলিস্ট বিহাইন্ড দ্য সিন, যে আমি কি অধিকারে বলছি, যে আমার তো জানতে হবে। তো ওই আসলে এভাবে শুরু হয়ে গেছে আর কি কাজ করতে করতে। আমি ভাই এখন কিছু অ্যাকশন প্ল্যান আপনার কাছ থেকে আসলে চাইতে, কারণ কনসালটেন্টরা এই জায়গাটায় খুব ভালো হন, কারণ তাদেরকে প্রবলেম সলভ করতে হয়, অ্যাকশন প্ল্যান দিয়ে দিতে হয়। আপনার এই প্রতিষ্ঠান যখন প্রথম শুরু করেন, খুবই আনকনভেনশনাল মার্কেট, আপনার অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছে বাইরে, যারা কেউই বাংলাদেশে না। তো আপনি বাংলাদেশে থেকে বা আপনার প্রতিষ্ঠান একেবারে শুরুর দিন থেকে
আপনাদের ব্র্যান্ড ডেভেলপমেন্টের ফিলসফি আর প্রসেসটা আসলে কি ছিল? এটা আগের কোশ্চেনের সাথে লিঙ্ক আমি করি, এটা বিষয়টা ওটাই আসলে জানতে চেয়েছিলেন যে ব্র্যান্ডটা কিভাবে এসছে। বাইরে যখন আমি যখন এটা নিয়ে কাজ করতে গেলাম, তখন এক্সপার্টাইজটা তো আমাকে হায়ার করতে হবে না, কারণ বাংলাদেশে তো কিছু নাই। আমি শিখবো থেকে, সেখান থেকেই যে আমার ইনকোয়ারিতে চলে এসছে যে পৃথিবীতে কারা এই বিষয়ে এক্সপার্ট বা টেকনোলজি কারা তৈরি করে। তখন আমি দেখেছি যে জার্মান, ইতালিয়ান, তারপর আছে তাইওয়ানও আছে, চায়না সেভাবে প্রমিনেন্ট সে সময় কিছু ছিল না। তো আমি তাদের সঙ্গে যখন যোগাযোগটা শুরু করি, আমি পার্সোনাল ইনভেস্টমেন্ট শুরু করি, তখন ক্যাটালগ আনার বিষয়ে দুইয়ের করে ক্যাটালগ আনা, স্টাডি করা, জানার চেষ্টা করা, এই কাজগুলো তখন আমি করেছি। তো যেহেতু ওই সময়টাতে 90s-এ ইন্ডাস্ট্রি সাবকন্টিনেন্টই তখন ডেভেলপ না, ইভেন 90s-এ যখন আপনি অটোবি তো তৈরি হয়ে গেছে আপনার 80s-এ, তো 90s-এ অটোবি ওয়াজ বুমড। তো সাউথ এশিয়া তো অটোবির মতোই ফ্যাক্টরি ছিল। আমাদের দেশ পাশে এবং সেটা সম্ভবত লার্জেস্ট, তাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন সাউথ এশিয়া। এটা হচ্ছে আমাদের হ্যাঁ, টেকনোলজি হ্যাঁ, সেন্টার, জি, জি, বাট জি। অ্যাজ এ ব্র্যান্ড অটোবি ফার্নিচার হ্যাঁ। ব্র্যান্ড হিসেবে অটোবি ফ্যাক্টরি ওয়াজ দ্য লার্জেস্ট ইন সাউথ এশিয়া। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ তখনও তো ম্যানুয়াল কাজই হয়, ব্র্যান্ডও ডেভেলপ করে নাই। তো শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট ছিল এই সময়। তো আমি এগুলো তখন শেখার চেষ্টা করেছি, আমি ভিজিট করেছি লটস অফ এক্সিবিশন, তখন তাইওয়ানে গেছি, চায়নাতে তখন গেছি, ক্যান্টন ফেয়ার? ইন্ডিয়াতে গেছি, ক্যান্টন ফেয়ারও গেছি ডেফিনেটলি। শুরুতে প্রচুর গেছি, বাট ক্যান্টন ফেয়ার ইজ নট দি স্পেশালাইজড, না, এটার এটার জন্য জন্য এটা না, জিনিস এটার জন্য। আলাদা এক্সিবিশন আলাদা, আছে। হ্যাঁ। তো এইভাবে আমি আমার নলেজটা শার্প করার চেষ্টা করেছি। তো ইন্টারন্যাশনালটা কিভাবে হয়েছে যে আমি যখন বাইরে বিভিন্ন এক্সিবিশনে যেতাম, তো আমি তখন আইডেন্টিফাই করেছি যে এই সেক্টরে নলেজেবল মানুষের খুবই অভাব, আচ্ছা। ইভেন ইন্টারন্যাশনালি। যারা মেশিন বানাচ্ছে, তারা বিক্রি করছে, but তারা কিন্তু দে আর নট দি ম্যানুফ্যাকচারিং, ফার্নিচার ম্যানুফ্যাকচারিং এক্সপার্ট। একজন কাস্টমার যখন একটা মেলাতে এসে একটা মেশিন নিয়ে আলোচনা করছে, তখন একজন ইউরোপিয়ান তাদের সাথে মেশিন নিয়ে কথা বলছে, কিন্তু কোর ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ওটা নিয়ে আলোচনা করছে। মেশিনটার আগে কি কি ঘটে ইয়েস, এবং পরে কি কি পরে হয়? কি মেশিনটা কেন সে ইউজ করবে, হ্যাঁ, তার অ্যাকচুয়ালি তার প্রোডাক্টটা কি, হ্যাঁ। সে তো উড করছে, কিন্তু উড দিয়ে তো অনেক কিছুই হতে পারে। রাইট ফিট। রাইট ফিট, এক্স্যাক্টলি। একটা চেয়ার বিভিন্ন ডিজাইন হতে পারে, কেন সে বলবে। ইউরোপিয়ানও বলছে ওকে ইউ নিড দিস জয়েনারি মেশিন, সো এটা হয়তো আছে, এইটাই কি রাইট মেশিন? তো আমি এটা প্রচন্ড অভাব ফিল করেছি। তো আমি যেহেতু আমার ওই বাংলাদেশে প্রচুর ওয়ার্কশপ ভিজিটের অভিজ্ঞতাটা ছিল, আমি খুব হাতে কলমে এগুলো আমি খুব আগে দেখেছি এবং আমি আচ্ছা। প্র্যাকটিস করেছি। আমার নলেজটা তখন আমার মনে হচ্ছে যে আই নো দ্য থিংস। তো আমি এক্সিবিশনে যখন ক্লায়েন্টদের সাথে কথা বলতাম অন স্ট্যান্ড, কারণ আমার প্রিন্সিপালদের সাথে তো আমাকে থাকতে হতো, আমি ফিল করলাম যে যারা ক্লায়েন্ট আসে তারা আমার সঙ্গে কথা বলতে বেশি প্রেফার করে, ইভেন দ্য হোয়াইট স্কিনস, ইভেন এশিয়ান কান্ট্রিগুলোতে। তো যখন আমি এটা আইডেন্টিফাই করলাম, যে আমি দেখলাম যে কেন, ওয়াই, বিকজ রিজনটা ছিল যে আই ক্যান টক ইন ডেপথ উইথ। নলেজটা ছিল। এক্স্যাক্টলি। আপনার তো কাছে। নলেজটা আমার মনে হয়েছে যে আই এম রিলেটিং, কেন, কি কি ব্যবহার করছো, কেন করছো, তোমার ম্যাটেরিয়ালস কি। এবং উডওয়ার্কিং এর একটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এটা একটা পার্টিকুলার কাজের জন্য, একই কাজ করার জন্য অনেকগুলো মেশিন হইতে পারে। আমার যদি 10টা মেশিন হয় একটি কাজের জন্য, তো আমি কোনটা আসলে চুজ করব, কেন করব, এটা লেজিটিমেট হইতে হয় না, একটা লজিক থাকতে হয়। তো ওই বিষয়গুলো যখন আমি খুব এক্সপ্লেইন করতাম, কথা বলতাম, আমি দেখলাম যে আমার অ্যাকসেপ্টেন্সটা ভালো। এইভাবেই ধীরে ধীরে দেখা গেল যে বিভিন্ন এক্সিবিশনে তখন আমার প্রিন্সিপালরাই বলতো যে নেউল ইউ শুড কাম, ওকে। ইউ শুড কাম, ইউ শুড স্ট্যান্ড। তখন তারা রেফার করতে শুরু করলো একটা সময়, যখন আমি বিভিন্ন প্রজেক্টে কি প্রয়োজন, একটা সময় ইন্টারনেটও সেভাবে ছিল না, আমি ইমেল করে করে যখন দিতাম, অনেক অনেক ইভেন আমার প্রিন্সিপালরা বলতো যে অমুক দেশে এইরকম প্রোডাকশন করতে চায়, তুমি একটা লিস্ট পাঠাও তো কি কি লাগতে পারে। আচ্ছা। হয়তো সবকিছু তো, কারণ সে তো সব বানাচ্ছে না, হ্যাঁ।
একটা ইউরোপিয়ান কোম্পানি। এভাবেই বিষয়টা তৈরি হলো যে দে স্টার্ট রেফারিং, যে একটা ক্লায়েন্টকে তারা রেফার করা শুরু করলো যে there is a person in বাংলাদেশ you can talk to. আমি এখান থেকে বটম লাইনে আসলে একটা জিনিসই পেয়েছি, এটাকে আমরা আমাদের মানে এখনকার সময় আমরা শুনি যে কনসালটেটিভ সেলিং। আমরা তার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনি যে আমাকে ভালো ওয়েতে কনসাল্ট করতে পারে। এই কনসালটেশনের ভিত্তি হচ্ছে নলেজ, Exactly. এবং যেই নলেজটা আপনাকে কিন্তু ডিফারেন্সিয়েট করেছে অন্যদের থেকে। Exactly. যে আপনি যখন বিভিন্ন ফেয়ারে যাচ্ছেন বা আপনি যখন ক্লায়েন্ট কমিউনিকেশনে যাচ্ছেন, অন্য যে কারো থেকে তারা আপনার ভিতরে নলেজ লেভেলটা বেশি পেয়েছে। হয়তো যেটা জানতে তাদের 3 বছর সময় লাগতো, আপনার সাথে একটা 2-3 মিনিটের ডিসকাশন থেকে সেটা জেনে গিয়েছে। Exactly. সো হিসাবে কিন্তু আপনার ওই 3 মিনিট তার কিন্তু 3 বছর সেভ করে দিয়েছে। তা আমি যেহেতু শেখার উদ্দেশ্যে বসেছি, সেক্ষেত্রে হয়তো আমি বটম লাইনে আমি এটাই বুঝতে পারছি যে আপনার ডেপথ এবং ডাইভার্সিটি অফ নলেজ, এই জিনিসটা আপনাকে আসলে অন্য যে কোনো মানুষের থেকে আলাদা করেছে, যেটার কারণে ক্লায়েন্টের কাছে আসলে আপনিও নিজেকে একজন খুব এক্সপার্ট হিসেবে আপনি হাইলাইট করতে পেরেছেন, এবং সেখান থেকে আস্তে আস্তে এই জিনিসটা উঠে যায়। এই প্রশ্ন কয়েকটা আমার ছোট সামারাইজ প্রশ্ন আমি একটু কুইকলি আপনাকে Sure. করে নিতে চাচ্ছি, যেটা Sure. আমাদের হয়তো এর আগে ডিসকাশনে ছিল না, অন্য কোনো সোর্স থেকে হয়তো আমার এইভাবে জানারও সুযোগ হবে না। আপনি যেহেতু জার্মানদের সাথে খুব ক্লোজলি কাজ করেছেন, ইতালিয়ানদের সাথে আপনি কাজের অভিজ্ঞতা দেখেছেন, তাইওয়ানিজদেরও এক্সাম্পল আপনি দিয়েছেন। আমাদের একটু আগের এপিসোডে যিনি ছিলেন উনি একটা চাইনিজ ব্র্যান্ডের হয়ে কাজ করতেন, উনি চমৎকার একটা জিনিস বলে গিয়েছিলেন যে আমাদের চাইনিজ ব্র্যান্ডগুলোর ফিলসফি হচ্ছে, ম্যানেজমেন্ট ফিলসফি হচ্ছে রেজাল্ট বেস, কাজ করবার রেজাল্ট আসতে হবে। তো আপনি যেহেতু জার্মানদের কাজ খুব কাছ থেকে দেখেছেন, তাদের ওয়ার্কিং ফিলসফিটা কি, ইটালিয়ানদের ওয়ার্কিং ফিলসফিটা কি, তাইওয়ানিজদের ওয়ার্কিং ফিলসফিটা কি, আর আমাদের ওয়ার্কিং ফিলসফিটা কি, একটু ডাইভার্সিফাইড প্রশ্ন, বাট এইটুকুর মধ্যে মনে হয় আমাদের অডিয়েন্সরা অনেক ভ্যালু অ্যাডিং কিছু ইনসাইট পেয়ে যাবে। এটা আসলে ইন্টারেস্টিং কোশ্চেন। যেহেতু কালচারালি একটা থেকে আরেকটা পুরোপুরি ভিন্ন না, জার্মানদের নিয়ে আমাদের ধারণা হচ্ছে যে দে আর রোবট, তাই না, যে রোবোটিক পিপল, কাজ ছাড়া, যান্ত্রিক। যান্ত্রিক, কাজ ছাড়া কিছু বোঝে না। বাট আমার জীবনে আসলে দুটো দেশের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার খুব বেশি, একদমই। একটা হচ্ছে জার্মান আর একটা হচ্ছে ইতালি। তো আমার মাইন্ডসেটটাও অনেকটা জার্মানদের মতোই, তা আমি ওদের তৈরি হয়েছি। তো আমি আসলে এটার সাথে একমত না। জার্মানরা যান্ত্রিক না, বরঞ্চ অনেক ক্ষেত্রে আমি দেখেছি জার্মানরা ইভেন মোর ইমোশনাল এবং মোর সোশ্যাল দেন বাংলাদেশি পিপল। আচ্ছা, ওকে। কারণ আমরা তো আসলে অনেক কিছু অ্যাজুম করি, অনেক কিছু অনেক কারণে আমরা মনে করি বা আমাদের শেখানো হয়। পৃথিবীটা ঘুরে দেখার সৌভাগ্য কার কতটা হয়েছে না মানুষের সাথে আপনার প্রায় মেশার। 117টা কান্ট্রি ভিজিট করা হয়েছে। আমি ঘুরেছি, আবার আমার ঘরটা শুধু কাজের জন্য যে টেবিল টক তা নয়, আমার আমার নিজস্ব ব্যক্তিগত স্বভাবগত কারণেই আমি মানুষের সাথে খুব ইনডেপথ মিশে যাই। আচ্ছা, এবং মানুষ আমাকে অ্যাকসেপ্টও করে, তার ডাইনিং টেবিলও আমাকে নিয়ে যায়। তো আমি ওই সোশ্যাল বন্ডিংগুলো আমি দেখেছি বিভিন্ন কারণ। তো জার্মানরা যেটা হয় যে হ্যাঁ, তাদের কাছে কি হচ্ছে, ডেফিনেটলি প্রায়োরিটি হচ্ছে তার কাছে অর্পিত দায়িত্ব। আচ্ছা, এবং সবচেয়ে বেশি যেটা বিষয় হচ্ছে যে জার্মানদের মনিটরিং সিস্টেমটা অতটা প্রকট নয়। কেন তাদের কি অ্যাকাউন্টেবিলিটি বেশি কাজের প্রতি, যার জন্য Exactly. করতে হয় না মনিটরিং? এক্স্যাক্টলি। আচ্ছা। এইটা আমাকে খুব পেইন দেয়। আমার এই লাস্ট 22 ইয়ার্সে কিন্তু আমি এটা ভুক্তভোগী। বাংলাদেশে অপারেট করতে বাংলাদেশে গিয়ে যখন করতে আপনাকে গিয়ে। মাইক্রো ম্যানেজ করতে হয় সব। এক্স্যাক্টলি। কারণ আমি সবসময় মনে করি যে আমি তো কাজ দিয়েছি বা আমার যে কাজ সেটা তো আমি করবই। হ্যাঁ, কিন্তু এটা যে বলতে হবে, লেগে থাকতে হবে, মনিটরিং করতে হবে, এই সবটাই আমার ভেতর আসলে আসে নাই। সো আমি কিন্তু আমার এটা আমি খুব ভুক্তভোগী। তো জার্মানরা খুব অ্যাকাউন্টেবল। একটা লাইন আমি একটু জাস্ট অ্যাড করি। আমরা যখন বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে আমরা ট্রেনিং দেই, আমরা জুনিয়র অফিসারদের একটা সেন্টেন্স আমরা একটু বলে দেই, সেটা হচ্ছে আপনাকে কাজ দেয়া মানে যাতে হয় কাজ হওয়া। অনেক সময় যেটা হয়, আপনাদের মতো মানুষ যারা রয়েছেন, আপনারা মনে করেন আমি কাজ দিয়েছি মানে কাজ হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার আপনার কথা শুনে মনে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা হয় না, যে কাজ দেয়া আর কাজ হওয়া মাঝখানে অনেক পার্থক্য থাকে। অবশ্যই এবং- অনেক বড় পার্থক্য থাকে। এবং- ইভেন আপনি যদি দেখেন যে ম্যানেজমেন্ট প্রিন্সিপালও যদি জি, দেখেন, যে মাসলো হায়ারার্চি কি বলেছে যে ফিজিক্যাল নিড থেকে শুরু করে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন না, আবার
থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই, হ্যাঁ, ম্যানেজমেন্টের এটা যেন কে দিয়েছে আমি ভুলে গেলাম, ইউ মে চেক, মায়ার্স মেবি, ওনাদেরই কেউ একজন দিয়েছেন। তো থিওরি এক্স বলা হচ্ছে যে ইউ নিড টু কোর্স পিপল, ইউ নিড টু কন্ট্রোল, ইউ নিড টু মনিটর, না হলে মানুষ কাজ করবে কিছু না। অর্থে বাংলাদেশিদের জন্য ঠিক আছে, আমাদের ওয়ার্কিং হ্যাঁ, পুরোপুরি। সেক্টর আর ওয়াইতে চিন্তা করা হয় যে মানুষ সাপোর্টিভ, পজিটিভ রেইনফোর্সমেন্টেই কাজ করে। এক্স্যাক্টলি, তাকে সেভাবে মোটিভেট করলে সে আসলে কাজ করবে। তো জার্মানদের বিষয়টা ওইটা একটা বিষয়, জার্মানরা দায়িত্ব দিলে সেটা হয়ে যাবে মনে করে, এটা না হলে অবাক হয়, আচ্ছা। না হলে অবাক হয়। এবং সময়ের বেশি ইউরোপিয়ান স্টাইল ওটা তো আছে, সময়ের যতটুকু তার ভিতরে সে কাজ করবে, তার বাইরে তো করবে না। ব্রিটিশ টাইম ব্রিটিশ টাইম হয়তো বা, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে জার্মানস ডোন্ট ডু মিটিং দ্যাট মাচ। আচ্ছা, ওরা মিটিং এ সময় নষ্ট কম করে। ওকে, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, ওরা তাহলে ডিসিশন নেয় কিভাবে, জানায় কিভাবে? কারণ আমাদের দেশে Meeting আমরা হয়। অফিশিয়াল মিটিংই করি এই কারণে, Meeting- ডিসিশন নিতে আর জানাতে। জার্মানরা শর্ট মিটিং করে, টু দি পয়েন্ট, ডান, ওখানে সময় নষ্ট সে করবে না। জার্মানদের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে এন্ড ইউজার ওরিয়েন্টেড কাজ তারা করে। আচ্ছা। আপনি জার্মান যত কোম্পানি দেখবেন সবাই কিন্তু ইনভেন্টর। সিমেন্স বলেন, বশ বলেন, বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বলেন, একটা কোর প্রিন্সিপাল ওদের দেখবেন যে অল অফ দেম আর ইনভেন্টর। তারা আচ্ছা। টেকনোলজি নিয়ে আসে না, তৈরি করে। কেন করে? মানুষের জন্য, সিম্পল, ফর আওয়ার লাইফ, টু মেক হ্যাপিয়ার অ্যান্ড কনভিনিয়েন্ট। তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে যে যেহেতু করছে মানুষের জন্য, মানুষটাকে কনজিউমার, এন্ড ইউজার্স ওরিয়েন্টেড সমস্ত কাজ থাকে, আচ্ছা, মার্কেটিং, কনসেপ্ট, ডেলিভারি, এন্ড তাদের এনিথিং তারা করবে এন্ড ইউজার ওরিয়েন্টেড। দ্যাট ইজ দ্য মোস্ট প্রায়োরিটি। এটা হচ্ছে জার্মান কালচার। সৎ, ডেফিনেটলি, আচ্ছা, কমিটেড, কমিটেড। এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে ওদের বেসিক নেচার। তারপর ছিল হচ্ছে ইটালি। ওকে, ভেরি ইন্টারেস্টিং টপিকস। পৃথিবীতে যদি দ্বিতীয় কোনো জাতি থাকে আপনি বাংলাদেশের সাথে মিলাতে পারবেন, সেটা হচ্ছে ইতালিয়ান। আচ্ছা, ইভেন ইউরোপিয়ানরা বলে যে দুর্ভাগ্যক্রমে দে আর ইউরোপিয়ান। এটা অনেক শুনে অবাক হবে। আচ্ছা, দিস ব্লু বার্ডস, তাদের কি এশিয়ান হওয়া উচিত ছিল আমাদের মতো? দে আর ওয়ার্স দেন দ্যাট। আচ্ছা, হ্যাঁ, ওয়ার্স দেন দ্যাট। ইতালিয়ানদের স্বভাব হচ্ছে তারা অলস, তারা দুপুরে ঘুমাবে, আচ্ছা, তাদেরকে কোনো কাজ দিলে সে কাজ তারা করবে না, তাদের ভিতরে কোনো কমিটমেন্ট নাই। তো এটা আমরা খুশি হইতে পারি যে যে আমাদের মতো আছে কেউ আমাদের না কেউ, মতো কেউ আছে আর কি। এবং তারাও মোটামুটি ভালো করতেছে একটা ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, করতেছে, বাট আমি জানি না এটা আমার বলা উচিত কিনা, বাট ইতালিয়ান ভবিষ্যৎ কি হবে গড নোস। হ্যাঁ, বিকজ অফ দিস রিজন। কারণ ইতালিয়ানরা, আমি যদি আবার ইকোনমিক আবার আলোচনা চলে আসবে, যেমন বার্কুসলিনি যখন চায়নাকে আপনার ফ্রি এন্ট্রি দিল উইদাউট এনি ডিউটি, ট্যাক্সেস, আচ্ছা, এবং এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচুর এসছে, বার্কুসলিনি যে সাজা হয়েছিল ঘুষের কারণে, কত বিলিয়ন ঘুষ নিয়ে চাইনিজ দেশে ফ্রি এন্ট্রি দিয়ে দিয়েছে। আচ্ছা, সো চাইনিজরা যখন ঢোকে, কারণ আপনি ইতালি গেলে দেখবেন যে অরিজিনাল ইতালিয়ান তার দোকানে লিখতে বাধ্য হয় যে দিস ইজ নট মেড ইন চায়না। দিস শপস মানে এত ক্রাশ করে ফেলছে পুরো মার্কেটটা। এক্স্যাক্টলি। হয়তো মানে একটা লাইনে লিখে তাকে ডিফারেন্সিয়েট করতে 100 হয়। দোকান হয়তো আছে, হ্যাঁ, এখানে হয়তো এখানে মিলে হয়তো 3-4টা দোকান মাঝে মাঝে হ্যাঁ। ইতালিয়ান এখনো টিকে আছে। হ্যাঁ, তারা লিখে রাখে কাছে যে এটা মেড ইন ইন্ডিয়া, মেড ইন চাইনিজ সব না। তো চাইনিজ অ্যাগ্রেশন, আচ্ছা, বিশাল মল দেখবেন যে চাইনিজরা কিনে ফেলেছে। নাপোলি আপনার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, অল স্যার চাইনিজ ওনার্স, তারা মেড ইন ইতালি ব্র্যান্ড লাগিয়ে সেখান থেকে করছে। সো দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। সো এটার ফলে ইতালিয়ানরা ভোগ করবে, বাট ইতালিয়ানস আর ভেরি গুড অ্যাট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। আচ্ছা। ওয়ার্ক এথিক যেমনই হোক, কম্পিটেন্ট। কম্পিটেন্ট ইন দ্য সেন্স, ইয়েস, যারা ম্যানুফ্যাকচারিং করে, টেকনোলজি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনিক্যাল পিপল, they are good so far, I see. So এটা একটা বিষয়।
কিন্তু ইতালিয়ানরা যখন দুজন ইতালিয়ান বা তিনজন ইতালিয়ান একসাথে হবে, পৃথিবীতে আপনি এই বাংলাদেশি ছাড়া আর একটা জাতি দেখবেন যে তারা আড্ডা মারে, এটা গল্প করে। আচ্ছা এটা হচ্ছে ইতালিয়ানরা, ঠিক আছে। তো আর আছে কিনা আমার জানা নাই। তাইওয়ান ইজ ফ্যান্টাস্টিক পিপল, ফ্যান্টাস্টিক কান্ট্রি, প্রচন্ড চাইনিজদের মতো একই তো জাতি, তারা কাজ করে। বা চায়না থেকে চাইনিজদের ডিফারেন্সিয়েশন আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে অনেক বড় একটা পার্থক্য আছে, যে তাইওয়ানিজরা তাদের ভেতরে ইউরোপ আমেরিকার যে কমিটেড একটা যে বিষয়, সত্যতার যে একটা বিষয়গুলো থাকে, চাইনিজদের ভিতরে এটা পুরো মাত্রায় আছে, বা কালচারালি তারা ওভাবেই নিজেদেরকে ডেভেলপ করেছে, ওই ছাপটা তাদের কাছে এসছে। বিকজ পলিটিক্যাল কারণে তারা যেহেতু চায়না থেকে পৃথক হয়ে থাকতে চেয়েছে বা হোয়াট এভার, ওই ছাপটা তারা পড়তে দেয়নি, তারা অন্যভাবে নিজেদেরকে ডেভেলপ করেছে। সো দে আর কমিটেড পিপল, বাট চাইনিজ অরিজিন হওয়ার কারণে চায়নার মতো কিছু প্রবলেম তাদের আছে, বিহেভিয়ারাল, কালচারাল, এই বিষয়গুলো, আচ্ছা প্রফেশনালিজম, এই ঝামেলাটা আছে। ফাইনালি চায়নাকে আসলে আপনি পৃথিবীর কোনো ব্যাকরণে ফেলতে পারবেন না। ইট ইজ, আমার অভিজ্ঞতা যদি বলি, আমি প্রথম চায়না যাই হচ্ছে কত বছর হয়েছে, মোর দেন 20 years, 2006 দিকে 2006, এক্স্যাক্টলি 2005-এ। 5 2005-এ আমি প্রথম চায়নাতে যাই। আচ্ছা বা চায়নার সাথে আমার যোগাযোগটা শুরু হয় আমি যখন বসে কাজ করি তখন, আচ্ছা কারণ জার্মান থেকে যখন প্রোডাকশন শিফট করলো কিছু অংশ চায়নাতে, তখন আমার চায়নার সাথে একটু যোগাযোগ হয়। তো চায়নার সাথে যোগাযোগ হলেও এটা একটা সারপ্রাইজিং থিং, 2005-এ যখন আমি যাই, আই ওয়াজ ওয়ান্ডার যে আমার বিগত বছরগুলোর সাথে চায়নার যোগাযোগের সাথে আমি কিছু মেলাতে পারছিলাম না। বিকজ আপনি ইমেলে যোগাযোগ করছেন, এভরিথিং ওয়াজ ইমেল ফাইন। নাই ইমেল আছে, তখন তো আছে, টেলিফোনে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ইমেল আছে, আপনি বিজনেস করছেন বা ইমেল কমিউনিকেশন, ইম্পোর্ট হচ্ছে, তারা এক্সপোর্ট করছে, এভরিথিং ফাইন। কিন্তু যখন আপনি চায়না গেলেন তখনই জানলেন যে অ্যাকচুয়ালি তারা ইংরেজি জানে না। এত বছর আপনি জেনে এসছেন, আপনি বোঝেন নাই যে আসলে বিষয়টা কিরকম। বিকজ ওই সময়টাতেই ডেভেলপের সফটওয়্যার, যে তারা তাদের ভাষায় টাইপিং করছে, ইনস্ট্যান্ট ট্রান্সলেশন রিসিভিং, যেটা আমরা এখন জেমিনিতে সরাসরি ট্রান্সলেশন এখন আমরা পাই, করি। সো ইট AI তে পাই। 2020s, হ্যাঁ, তারা অটো করেছে। ট্রান্সলেশনটা তাদের ছিল। ওই সময় তারা করেছে। তো হোয়াট এভার, তো চাইনিজদের কোনো ব্যাকরণে ফেলা আসলেই যাবে না। আর আপনি দেখেন যে আমরা BBA করি, MBA করি, সারা পৃথিবী করে, বিজনেস স্কুল, সার্ভার, এসেট্রা, কত কিছু, হ্যাঁ, কত চিন্তা আমাদের, সব কিছুকে বাদ দিয়ে চায়না এগিয়ে যাচ্ছে। তাদের কিছু লাগে না, তাদের BBA লাগে না, তাদের MBA লাগে না, তাদের ব্র্যান্ডিং লাগে না, তাদের মার্কেটিং লাগে না, কিছুই তাদের লাগে না। সিক্রেটটা কি এই আগামী সিক্রেটটা হচ্ছে যে এক হচ্ছে যে কাজ করা, এই যে বিষয়টা যে কাজ করছে একদম উইদাউট এনি কোশ্চেন। এবং চাইনিজ জাপানিজ কালচার যদি আপনি দেখেন, একটা জিনিস আপনি দেখবেন যে প্রভুকে তারা মানে খুব বেশি, অবিডিয়েন্ট, খেয়াল করেছেন নিশ্চয়ই, এই কালচারটা তাদের আছে। যেমন একজন এমপ্লয়িও যদি কাজ করে, তার মালিককে পছন্দ না হতে পারে, সে তার সাথে ঝগড়াও করতে পারে, বাট পৃথিবীর সবকিছু উল্টে যাক, সে লয়াল থাকবে, তার সে লয়াল থাকে, সে সেখানে চাকরি ছেড়ে দিতে পারে, সে শিফট করতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে হেই তুমি এটা করো, তোমাকে তো এই করছে, সে ইজ মাই মাস্টার। এবং চাইনিজ কোনো কোম্পানি আপনি দেখবেন না যে মালিক ছাড়া কেউ ডিসিশন মেক করে। সো ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, মার্কেটিং প্রিন্সিপাল, যা কিছুই আপনি খিচুড়ি বানান না কেন, যতই আপনি রিসার্চ করেন না কেন, চায়না দেখলে তার কিছুই আপনি পাবেন না। বাট স্টিল তারা অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। এটা থেকে শেখার আছে অনেক কিছু, হ্যাঁ, কারণ তারা তো কপি মাস্টার, এটা তো সত্যি কথা। সো এটা হয় কি যে এটা আসলে আউট অফ দ্য বক্সের আলোচনা হয়ে যাবে, যে নেতৃত্ব যে বিষয়টা, লিডারশিপ, এখানে এটা প্লে করেছে বেশি। হ্যাঁ, চাইনিজ যে লিডারশিপ, তারা প্রায়োরিটাইজ করেছে যে এইভাবেই দেশকে উঠতে হবে।
কপি করেই উঠতে হবে, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। যে আমাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে 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 টেকনিক্যালি আমাকে আগাইতে হবে, এবং ম্যানুফ্যাকচারিং হাব যে তারা করে ফেলেছে। দেখেন এখন অবস্থাটা কি হয়েছে, যে এই 2025, 24, 25, 26-এ আপনি চাইনিজ এখন বলছে কি যে দিস থিং উই ডিড নট কপি। এখন কিন্তু তারা বলতে শুরু করেছে চাইনিজ নো মোর অনলি কপি, দেয়ার ইনভেন্টিং অলসো। আমি এখানে কপির একটা খুব ইউনিক পার্সপেক্টিভ আপনার সাথে আসলে কথা বলে আমি একটু রিড করলাম। সেটা হচ্ছে যে আমরা বলি চাইনিজরা প্রোডাক্ট কপি করতো, আবার আপনি এটাও বলেছেন চাইনিজরা অনেক অনেক বেশি অবিডিয়েন্ট। এর মানে হচ্ছে চাইনিজরা তারা যখন কাজ করে তারা তাদের লিডারকেও কপি করত। সো তাদের লিডার যদি ভালো হয়, মানুষটা যদি কপি করতে পারে এবং তার ভেতরে যদি সেই অবিডিয়েন্স থাকে, প্রত্যেকটা মানুষ কিন্তু সেই লিডারের মতোই পারফরমেন্সকে ট্রান্সলেট করা শিখবে। কপি করতে পারা কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট কপির ভেতরে যে সে অবদ্ধ থাকে সেটা না। সে যখন কপি করতে পারছে তখন সে প্রোডাক্টটাকেও কপি করতে পারে, পারফরমেন্সটাকেও কপি করতে পারে, ম্যাক্সিমাম একটা আউটপুট বের হয়ে আসে। আমি একদম। আপনার কথাটাকে হয়তো অনেকটা রিড করলাম আমার মতো এইভাবেই, ইনসাইটটাকে। এটা আমি করব না, এটা আসলে ঠিক কথা। কারণ এটা তো একটা এমন একটা বিষয় যে এটা তো এটাও একটা স্কিল, কপি করতে skill পারা actually একটা স্কিল এবং circulate বেটার করা ওয়েতে হয়। কপি করা আর একটা স্কিল। Exactly. তো আমাদের দেশে যে সুযোগগুলো ছিল এই যে চায়নাকে ফলো করে যে কাজগুলো করার, আমরা তো পারি নাই, স্টিল সুযোগ আছে। বাট চাইনিজ যেটা, ওটা যদি আমি কনক্লুশন টানি, যে ওটা হচ্ছে যে চাইনিজ পিপলসদের কাজের স্পৃহা, কাজ করা, এখানে করছেন রেজ না করা। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা ছেলে অথবা মেয়ে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে উদাহরণে করছেন, এয়ারপোর্টে যান, বিভিন্ন জায়গায় যান, সেই কোনো কোশ্চেন রেজ করছে না যে আমার এখানে কয় ঘন্টা দাঁড়িয়ে দেখতে হবে, কেন হবে, দের ইজ নো বাই, সে কিন্তু দাঁড়িয়ে আছে। চাইনিজ পিপলরা আবার এটা না যে আপনি তার উপর রিলাই করতে পারেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তাদের ব্যাড রেপুটেশন। আচ্ছা। সারা পৃথিবীতে যে চাইনিজ প্রোডাক্টস নট গুড, নট ডুয়েবল, নট দিস, নট দ্যাট, এটা অনেক লম্বা আলাপ, অনেক এটা ইন্টারেস্টিং। নিয়ে আলাদা আলোচনা আলাদা আমাদের করতে আরেকটা পারি। ডিটেইল দিয়ে আমি শুধু একটু আপনাকে দেই, লিঙ্ক দেই, যে আপনি যদি চিন্তা করেন যে এত বড় দেশ, এত কোটি কোটি মানুষ চায়নাতে, তাদের ওন কনজাম্পশন আছে, আবার তারা এক্সপোর্ট করছে, তাই না? কি ভলিউমে তাদের Exactly. Yeah. তো চায়না যখন এক্সপোর্ট করতো, তারা এক্সপোর্টই করতো। তাদের জীবনযাত্রার মানটা যখন বাড়তে শুরু করেছে, দ্য টাইম দে স্টার্ট ওয়ারিং গুড ক্লথস অ্যান্ড ইউজিং গুড থিংস, তখন থেকে ডিমান্ড আসা শুরু হয়েছে। শুধু এক্সপোর্ট করলে হবে না, নিজেদেরও বানাইতে হবে। ইভেন চায়নাতে আপনি গেলে দেখবেন যে আপনার ফ্যাক্টরি, আপনি সোর্স করছেন একটা প্রোডাক্ট, এক ফ্যাক্টরিতে আপনি গেছেন, তার ঠিক পাশেই 5 ফিট দূরত্বে যে ফ্যাক্টরিটা আছে, সে হয়তো এই একই প্রোডাক্ট বানাচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরি থেকে আপনি জিজ্ঞেস করছেন, হেই তোমার এই প্রোডাক্ট আর কেউ কি বানায়, ও আপনাকে বলতেই পারবে না যে পাশের ফ্যাক্টরিতে কি বানাচ্ছে, সে তার কাজ নিয়ে এত বোধ হয়ে আছে, সে জানেই না আশেপাশে কি হচ্ছে। এক্স্যাক্টলি। ইভেন আমার ইন্টারেস্টিং অনেক কাহিনী আছে এগুলো। আমি যখন চায়নাতে প্রথম ব্যবসা শুরু করলাম একটা ব্র্যান্ডের সঙ্গে, আমি আমার প্রোডাক্টের ছবি এনে আমি ব্রশিউর তৈরি করেছি, লিফলেট তৈরি করেছি ফর মার্কেট প্রমোশন। আমি ওকে না জানিয়ে খামে করে ওর কাছে পাঠিয়ে দিয়েছি চায়নাতে। ওটা পেয়ে আমাকে জিজ্ঞেস করেছে, নইমুল তোমার খাম পেয়েছি, কিছু ব্রশিউর লিফলেট, কেন পাঠাইছো এগুলো, কেন বানাইছো, সো দে ডোন্ট বোদার অ্যাবাউট মার্কেট, মানে ওই কনসেপ্টটাই তার নাই যে এটা কি কাজে লাগবে, তুমি কেন বানিয়েছো এটা, what purpose? So that is another story. But they are not reliable. Reliable. But they work attentively, এবং ইদানিং তারা, and they are not professional. চাইনিজের ভিতরে কোনো প্রফেশনালিজম নাই, একদমই নাই। তারা ব্র্যান্ডিং মার্কেটিং কিছু বোঝে না, তারা শুধু পণ্য প্রস্তুত করছে। আমি যদি আসলে মোটা দাগে স্ট্রেট ফরওয়ার্ড বলি, তারপরে অনেক আলাপত হতে পারে। তো এখন এই বাংলাদেশিদের যে বিষয়টা হচ্ছে আমাদের দেশে, যে আমরা পড়ে গেছি এমন একটা জায়গায় স্যান্ডউইচের ভেতরে, আমি মনে করি যে উই আর রিলেট উইথ অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবী আগে যাচ্ছে, আমি পৌঁছতে পারি নাই, সো আমার এখন তো ওখানে যাইতে হবে। সো আমার ক্যাপাবিলিটি আছে কি নাই, সেটা যেমন একটা চিন্তা করার যে বিষয়টা থাকে, সেটা না করেই আমি ওখানে যাইতে চাচ্ছি। সো এই যে কনফ্লিক্ট, আমার ইচ্ছা এবং আমার যোগ্যতা
এই দুটো ম্যাচ করছে না। এই সেম কনফ্লিক্ট নিশ্চয়ই আপনি যখন উডটেক সলিউশন শুরু করেছিলেন তখনও ফেস করেছেন নিজের প্রতিষ্ঠান। আমাকে যদি একটু সেই স্টোরিটার সাথে নিয়ে যান, যে আপনি যখন ইন্ডাস্ট্রিটা শুরু করলেন তখন আপনি এই ধরনের কি কি কনফ্লিক্টে বলেন বা হেজিটেশনে বলেন, কি কি কমপ্লিকেশনসে পড়েছিলেন এবং কিভাবে আস্তে আস্তে সেই জায়গাটা গ্রো করলো? আমি যখন উদ্যোগ শুরু করি, আমার নিজের এন্টারপ্রেনারশিপ জার্নি যখন থেকে শুরু হয়, তো চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ এখনো ওই চ্যালেঞ্জ বয়ে বেড়াচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে যে, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে ভেরি স্পেশালাইজ ইন্ডাস্ট্রি, নলেজ বেসড, ভেরি টিপিক্যাল নলেজ, এটার জন্য এক্সপার্টাইজ প্রয়োজন। এখন আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যবশত বলবো, তো সেটা বাংলাদেশে এখন আমি ছাড়া কেউ নাই। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে 20 বছর আগেও কেউ ছিল না, এখনো কেউ নাই। হ্যাঁ, এটা হচ্ছে বড় একটা সমস্যা। তো এই সমস্যাটা নিয়েই আমি শুরু করেছি। তো কাউকে যে তৈরি করা, যেমন আমার রিক্রুটমেন্ট ছোট কোম্পানি ছিল, যে রিক্রুটমেন্টগুলো আমি শুরু থেকেই করেছি প্রযোজ্য ক্ষেত্রে, তো সবাইকে এটা শেখানোর যে বিষয়টা, এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কেটকে এডুকেট করা, মার্কেট এমপ্লয়িকেও এডুকেট করা, এমপ্লয়িকে এডুকেট করা ডেফিনেটলি, কারণ সে এডুকেট হলেই কাজটা করতে পারে। কাস্টমারকে করতে পারবে। কারণ আমি যেহেতু মার্কেটিং এর স্টুডেন্ট, ব্র্যান্ড নিয়ে আমার একটা প্যাশন আছে, তো আমি তো চেয়েছি শুরু থেকে যে আমার WTS ব্র্যান্ডটাকে আমি দাঁড় করাবো এবং কোম্পানিটাকে আমি সেই পরিচিতিতে আমি দাঁড় করাবো। তো ওই এডুকেশনটা, প্রথম কথা হচ্ছে যে আমার এমপ্লয়ীদের দিতে হবে এবং তখন মার্কেটকে দিতে হবে, যে মার্কেট ডেভেলপ করতে হবে। তো মার্কেট ডেভেলপমেন্টটা তো তার পরবর্তী চ্যালেঞ্জ ছিলই, এখনও আছে। এবং এমপ্লয়ীদের যে আমার লোক সংখ্যা বেড়েছে, প্রতিটা টিম আমরা আলাদা আলাদা গঠন করেছি। শুরু থেকেই আমি এই বিষয়গুলোকে ছাড় দিইনি, যে গঠনমূলক যে বিষয়টা, যে ছোট অর্গানাইজেশন হলেই যে আমি সিস্টেমগুলোকে ডেভেলপ করতে চেয়েছি। হ্যাঁ, যে একটা সেলস টিম, মার্কেটিং টিম, ডিস্ট্রিবিউশন টিম এবং কমিউনিকেশন কিভাবে হলে ভালো হয়, কাস্টমার কমিউনিকেশন কিভাবে ভালো হয়, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল আফটার সেল সার্ভিস কিভাবে হলে ভালো হয়। এই বিষয়গুলো মাথায় রেখেই শুরু থেকে আমাকে কাজ করতে হয়েছে। বাট প্রতিটা জায়গায় চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কারণ এটা একদমই নতুন একটা জিনিস। And আমার যেহেতু আমরা মেশিনারিজ নিয়ে কাজ করি, সার্ভিস খুব ইম্পর্টেন্ট। তো সার্ভিসটা যে দেবে, যে সার্ভিস ইঞ্জিনিয়ার, তারও তো শিখতে হবে। কিন্তু মার্কেটটা তো এরকম নয় যে ইউজার্সরা অনেক মেশিন ব্যবহার করছে, একটা প্র্যাকটিস দার হয়েছে, এক্সপিরিয়েন্স কেউ আছে, তা কিন্তু নয়। তো দিনের পর দিন এর পেছনে সময় দিতে হয়েছে। ইভেন দেশের বাইরে আমি দিনের পর দিন সময় দিয়েছি ফ্যাক্টরিগুলোতে। হয়তো ইভেন চায়নাতে গেছি, হয়তো এক ফ্যাক্টরির পেছনে হয়তো 8 দিন, 10 দিন, 15 দিন করে ফ্যাক্টরিতে সময় দিয়েছি একটা প্রোডাক্ট ডেভেলপ করার পেছনে। সেই প্রোডাক্টটা বাংলাদেশের জন্য সুইটেবল কিভাবে হবে, কতটুকু আপগ্রেডেশন করলে সেটা আমরা বাংলাদেশি কনজিউমার অ্যাবজর্ব করতে পারবে। আবার এই দেশে তো আপনি সি সার্টিফাইড হলেও তো হবে না। যেমন একটা সময় শুরু করেছিলাম সি সার্টিফাইড, দেখা গেল যে ওই সেফটি প্রিকশনের জন্য কনজিউমার সেই মেশিনই চালাতে যাচ্ছে না। তো কোশ্চিন দেশের সমাচার। তো অনেক কিছু মেনটেন করে যে চ্যালেঞ্জগুলো, এগুলো ছিল মেইন চ্যালেঞ্জ। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে দুর্ভাগ্যক্রমে আমি বলবো যে এই চ্যালেঞ্জগুলো এখনো আছে। ভেরি আনফর্চুনেটলি আমার এই ইন্ডাস্ট্রি, আমাদের উদ্যোগী ইন্ডাস্ট্রি খুব বেশি এত বছরে এগোয়নি। হ্যাঁ, কারণ কাস্টমার যে ক্লাস্টারটা, তারা এডুকেটেড না, তারা শেখার আগ্রহটা তাদের কম থাকে, তারা মানিটারি ভ্যালু নিয়ে তারা চিন্তাটা বেশি করে। তাকে যে আমি শেখাবো যে ফ্যাক্টরি ডেভেলপ করা, লিন প্রোডাকশন লাইন করা, প্রোডাক্টিভিটি বাড়ানো, প্রোডাকশন ভালো করা, এইগুলো তাদের কাছে আরও অনেক পরের স্টেপের মনে হয়। হ্যাঁ, বাংলাদেশে যারা ভালো অর্গানাইজেশন আছে, বড় বড় ব্র্যান্ড আছে ফার্নিচারের, তারা এই বিষয়গুলো নিয়ে এগিয়ে এসছে। তারা যখন যোগাযোগ করে, তারা তখন বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে, আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তো আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এখন প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, ব্র্যান্ড ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট, কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট, আফটার সেল সার্ভিস ডিপার্টমেন্ট, ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট। কতজন কাজ করছে আপনার প্রতিষ্ঠানে? আমাদের শুধু উডওয়ার্কিং এর জন্য
WTS এর জন্য কাজ করছে যে 122 জন, আচ্ছা 122 জন কাজ করছে, এবং আমরা একটা স্পেসিফিক কালচার ডেভেলপ করার এখানে চেষ্টা করেছি। কেমন এই কালচারটা আমাদেরকে একটু যদি কেস স্টাডিটা শেয়ার করেন। আমি যেহেতু একটা বলতে পারি যে সৌভাগ্যক্রমে একটা ভালো ব্যাকগ্রাউন্ড পেয়েছি আমার খুব ইয়াং বয়সে, আমার ক্যারিয়ার শুরুতেই, যেহেতু আমি রবার্ট বসুর মতো কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি, এটা হয়তো অনেক বাংলাদেশের ক্ষেত্রেই হয় না। যেমন আমি আমার কালচারের আগে কালচার সেট আপ হওয়ার জন্য যে আমার মানসিকতাটা দাঁড়িয়েছে সেটা এখানে কাজ করেছে যে বসের যে কালচারাল প্র্যাকটিস এগুলো। আমি বসের হয়ে বাংলাদেশি যে কোম্পানিতে কাজ করেছি তার বস রিপ্রেজেন্ট করতো আর কি, সেটাও আমার মনে প্রভাব ফেলেছে, আমার প্র্যাকটিসে প্রভাব ফেলেছে। তো ওখানে আমরা যে কাজের যে পরিধিগুলো ছিল সেটাও ব্যাপক ছিল। যেমন আমি শেয়ার করতে পারি এখানে অন্য প্রেক্ষাপটটাও, যেমন আমি কথা বলছি 1997-1998 কথা। তো সেই সময়ে অ্যাজ এ হেড আমাকে প্র্যাকটিস করতে হতো 10 বছরের মার্কেটিং প্ল্যান। আচ্ছা আচ্ছা, হয়তো মডার্ন মার্কেটিং অনেক কিছু আমরা আলোচনা করি, কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হতো সেই সময় থেকে 90s থেকে 10 বছরের মার্কেটিং প্ল্যান, ব্রেক ডাউন টু 5 years, দেন ব্রেক ডাউন টু 1 year, দেন ব্রেক ডাউন টু মান্থ। আচ্ছা তোর কি কাস্টমার অ্যাকাউন্ট, এখন আমরা কি অ্যাকাউন্ট ম্যানেজার যেটাকে বলে Exactly. হাই ভ্যালু কাস্টমারদেরকে আমি আসলে কিভাবে রিচ করব, এক্স্যাক্টলি। তো এখন নাম হয়তো একটু এদিক সেদিক কি হয়েছে, অ্যাকাউন্ট ম্যানেজারও বলে। তখন আমরা এরকম বলতাম, তো ওইটা তখন আমাকে মেনটেন করতে হতো। তো এই প্র্যাকটিসগুলো নিয়ে যখন আমি আমার অর্গানাইজেশনকে আমি যখন ডেভেলপ করার চেষ্টা করেছি, তখন এই প্র্যাকটিসগুলো শুরু থেকে আমরা করার চেষ্টা করেছি। সিস্টেম্যাটিক মার্কেট অ্যাপ্রোচ, অ্যাডমিনিস্ট্রেটিভ, কালচার ডেভেলপমেন্ট। যেমন আমার অর্গানাইজেশনে 1 তারিখে বেতন হয়, আচ্ছা এবং 2 ঈদে 2 গ্রস স্যালারি দেওয়া হয়, আচ্ছা গ্রস বোনাস, বেসিক নয়। তারপর আপনার সবার ইন্স্যুরেন্স আছে, আর্ন লিভ আছে, ছুটি আছে অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি। তারপর আপনার মেডিকেল ফ্যাসিলিটিস আছে, যদি কারো ফ্যামিলি স্পেশালি যারা বিবাহিত না, নতুন বিয়ে করলে তাদের জন্য ক্যাশ ইনসেন্টিভ আছে বড় ধরনের। তারপর খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে মাতৃকালীন যে সাহায্যগুলো দরকার হয়, যারা মেল এমপ্লয়ি আছে, মেল এমপ্লয়ি বেশি, মেল এমপ্লয়িজদের যারা সবচেয়ে ইয়াং, তো বিয়ে যখন করে ক্যাশ ইনসেন্টিভের পর যখন স্ত্রীরা যখন তাদের যখন বাচ্চা হয় তখন সেটার পূর্ণ খরচ কোম্পানি বহন করে হসপিটালের। তো মোটা দাগে এগুলো হচ্ছে ফ্যাসিলিটিস। আরো অনেক আছে, আমাদের ওই ফ্যাসিলিটি লিস্টগুলো এত বড় যে আমারও অনেক সময় মনে থাকে না, সত্যি সত্যি কথা। আচ্ছা যেমন আজকেই আমি এখানে এই স্টুডিওতে আসার আগেই নড়াইলে আমার একজন এমপ্লয়ির, তার ওয়াইফের বাচ্চা হয়েছে আজকেই, তো সেখানে হসপিটালের সমস্ত খরচ চলে গেছে। তো এইরকমই। তারপর আমাদের যে মেয়ে এমপ্লয়ি যাদের এই ধরনের বিষয়গুলো থাকে, যেমন আমার এই মুহূর্তে একজন এমপ্লয়ি আছে যে 9 মাস হোম অফিস করছে উইথ 100% স্যালারি এবং সমস্ত ফ্যাসিলিটি সহ। তো এগুলোতে আমরা খুব কনভিনিয়েন্ট এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি আমাদের যারা কলিগস আছে তাদের জন্যে, অলওয়েজ খুব লিবারেল এবং খুব ফ্লেক্সিবল ওয়ার্ক এনভায়রনমেন্টের ভিতরে আমরা কাজ করার চেষ্টা করি। তো এইভাবে চেষ্টা করেছি যে কোম্পানিকে একটি স্পেসিফিক কালচার দিয়ে গড়ে তুলতে। আর আমাদের যে ব্র্যান্ড আছে WTS, এটা তো বাংলাদেশ নয়, এটা আমাদের সারা ওয়ার্ল্ডেই এই উডওয়ার্কিং টেকনোলজির জন্য সারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্র্যান্ড, এটা আমরা দাঁড় করিয়েছি সারা কিভাবে দাঁড় করেছেন, কুইক একটা যদি আমাদেরকে হাইলাইটস দেন প্রসেসটা। এটাও ইন্টারেস্টিং, এটারও আসলে বিশাল আলোচনার একটা সুযোগ আছে বাংলাদেশের এন্টারপ্রেনিয়ারদের জন্য। আমি যখন শুরু করি, যেহেতু আমি ওই ঘুরে ফিরে আমি যে আলাপই করি না কেন আমার ওই শুরুর বসের আলাপটাই চলে আসে। তো ওই সময় চায়নায় যখন আমি আমার কমিউনিকেশন বা ব্যবসা শুরু করার সুযোগ হয়েছে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে বসে, পরে যখন চায়নাতে শিফট করলো প্রোডাকশন, ওই সময় থেকে চায়নাতে আমার যোগাযোগ শুরু। তারপরে যখন আমি নিজের কোম্পানি ফর্ম করলাম, তো আমার যেটা মনে হয়েছে যে
সুযোগটা হচ্ছে সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না। আচ্ছা। আমাদের এটা খুব দেখা দরকার যে পৃথিবীটা অনেক বড় মার্কেট। আমার যে শুধু লোকাল মার্কেটে সবকিছু করতে হবে তা তা নয়। ইভেন আমি এমন কি বলবো যে বাংলাদেশ মার্কেটটাকেও হয়তো তার চিন্তা না করাই উচিত। কারণ এখানে দেওয়ার মতো অনেকেই আছে, হুম। অনেক কিছুই আছে। আবার অনেক কিছু আছে যেটা এখানে স্যুট করবে না। ট্যালেন্ট, নলেজ নিয়ে বসে থাকলে তো চলবে না। সেটাকে তো ছড়িয়ে দিতে হবে। সেটাকে কাজে কোথায় লাগাবো? তো কাজে লাগানোর মতো সারা পৃথিবী আছে। যেমন আমার উডওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমি যাই শিখেছি জীবনে এটা নিয়ে আমি যদি বসে থাকি, তাহলে কিন্তু আমি এখানে বর্তমানে মার্কেটের যে ডেভেলপমেন্ট আমি আমার নলেজ কত কাজে লাগাতে পারবো না। তখনই আমি এই চিন্তা করলাম এটা যে মার্কেটটা হচ্ছে সারা পৃথিবী। সো আমার কাছে দুটো অপশন। একটা হচ্ছে আমার নলেজকে শেয়ার করা সারা ওয়ার্ল্ডে। সো ইট ইস দ্য কনসালটেন্সি স্কিম। আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ব্র্যান্ড ডেভেলপমেন্ট, মেশিনের ব্র্যান্ড আমি চিন্তা করেছি বাংলাদেশে তো অনেক কিছু ম্যানুফ্যাকচার করা যায় না। তো আই ক্যান মেক ইট ইন চায়না। এবং আমি যদি সেটা এক্সপ্লোর করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে কেন নয়? আমার ব্র্যান্ডটাই তো চায়না থেকেই তো সারা পৃথিবীতে আপনার চলতে পারে এজ এ বাংলাদেশি ব্র্যান্ড। এটাকে মাথায় রেখেই কিন্তু আমি চায়নাতে প্রোডাক্ট ডেভেলপমেন্টটা শুরু করি, ফ্যাক্টরিতে সময় দেওয়া শুরু করি। এবং যেটা হয়েছে যে আরেকটা আলোচনায় বলেছি যে চাইনিজদের রিলায়েবিলিটি কম, মেড ইন চায়নার ট্যাগটা তো খুব খারাপ। তো বাংলাদেশিদের বিশাল একটা সম্ভাবনা আছে সারা পৃথিবীব্যাপী মার্কেটে, যে আলিবাবার মাধ্যমে যেমন চাইনিজরা ব্যবসা করে ট্রেডিং হাউসগুলো, বাংলাদেশে এটা একটা বিশাল গ্যাপ রয়ে গেছে। বাংলাদেশে হাজার হাজার ট্রেডিং হাউস গড়ে ওঠা উচিত। এই যারা ইয়াং এন্টারপ্রেনিয়র তাদের দরকার একটা ছোট রুম, ইভেন বাসা এবং কম্পিউটার অনলি, এবং সে সোর্স অফিস হিসেবে কাজ করবে। কারণ পৃথিবীর যে কোনো জায়গায় চায়না থেকে পৃথিবীর অন্য যে কোনো দেশের অ্যাকসেপ্টেন্স ভালো। একজন ইউরোপিয়ান, একজন আমেরিকান, সে চায়না থেকে বাংলাদেশকে প্রেফার করবে বেশি অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ সাপ্লায়ার। যে আমি একজন বাংলাদেশিকের উপরে ভরসা করতে পারি, চাইনিজের উপরে পারি না। ঠিক আছে, তোমার একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের জায়গা আছে। ব্যাপকভাবে আছে। এবং শুধু এই অ্যাডভান্টেজটা কাজে লাগিয়েই বাংলাদেশ বিলিয়নস বিলিয়নস ডলার ইনকাম করতে পারে। এটা এক্সপ্লোরই করা হচ্ছে না। এই দেশে এত শিক্ষিত জনগোষ্ঠী, যে ইয়াং জনগোষ্ঠী বের হচ্ছে, তারা ইংরেজি জানে। ইংরেজি আমরা জানি না এটা বলা ভুল হবে। এখন যে জেনারেশন ইমেল লেখে, ইউটিউব দেখে, কাজ চালানোর মতো যথেষ্ট তারা জানে। তাদের যেটা করতে হবে যে ইউজ চায়না অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব, এক্সপ্লোর ইউর ট্রেডিং হাউস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আলিবাবার মতো যেটা হয়েছে চায়নাতে, ঘরে ঘরে হচ্ছে আলিবাবার মাধ্যমে যেটা হয়, ফ্যাক্টরিগুলো তো নিজে এক্সপোর্ট করে না অধিকাংশ ক্ষেত্রেই। এক্সপোর্ট কিভাবে হয় হচ্ছে এই যে ট্রেডিং হাবগুলোর মাধ্যমে। তো এইসব ছোট ছোট ট্রেডিং হাবগুলো গড়ে উঠতে পারে আমাদের দেশেও। তো আমি এই সুযোগটা কাজে লাগিয়েছি। স্ট্রেস করার যদি বলি যে আমি এই সম্ভাবনাটা দেখেছি, আমি চায়নাতে প্রোডাক্ট ডেভেলপ করেছি, আমি মনে করেছি যে এই প্রোডাক্ট আমি বাংলাদেশে আনবো, সিমিলার প্রোডাক্ট আমি বাংলাদেশে পাঠাবো। যেটা করতে হয়েছে আমাকে প্রোডাক্ট ডেভেলপ করতে হয়েছে। প্রোডাক্ট ডেভেলপ করতে হলে আমার নলেজটা কাজে লাগাতে হয়েছে। আমি সময় দিয়েছি, প্রোডাক্ট ডেভেলপ করেছি। এখানে আমি আরেকটা কাজ করেছি যে চাইনিজ ফ্যাক্টরিগুলোর সাথে আমার একটা মিউচুয়াল কন্ট্রাক্ট যেটা আমি করেছি, যে আই উইল হেল্প ইউ টু ডেভেলপ ইউ প্রোডাক্ট, যেটা চাইনিজরা পারে না। আচ্ছা। এটা ওরা পারে না। অনেক জিনিস আছে যেটা ইগনোর করে, ওটা ছেড়ে দেয় বা টেক কেয়ার করে না, কিউসি করে না। আমি থেকে থেকে সেই প্রোডাক্টগুলো ডেভেলপ করেছি এবং ওদেরকে বলেছি যে ইউ আর ফ্রি টু সেল দিস প্রোডাক্ট, আমার কোনো অব্লিগেশন নাই। কেন করেছেন এটা? মানুষ তো তার এটা রয়্যালিটি করেছি- চায় বা কিছু না কিছু তো সে চায়, দুটো একটা কারণ প্রত্যাশা আছে, থাকে। যে এখানেও ওই বিষয়টা আসে যে রয়্যালিটিটা আমি প্রোটেক্ট কিভাবে করব। হুম হুম। আই এম নট চাইনিজ। ওই দেশে তো আমার ওই লিগাল অথরিটিটা আমার নাই। তো এবং আমি যদি করতেও চাই, চাইনিজ দে ক্যান ডু এনিথিং, ওরা নিয়ে কপি করে ফেলবে। সো আই ক্যান প্রোটেক্ট ইট। হ্যাঁ, আচ্ছা, প্রোভাইড করা ভালো। আমি যদি প্রোভাইড করা product যদি আমি করতে নাই পারি, দিয়ে দিলাম, রিলেশনশিপটা ভালো হলো, এক্স্যাক্টলি। পরে আমি আরো মার্কেটে এক্সপ্যান্ড করার সময় তাদের কোঅপারেশন পাবো। আমার কনফিডেন্স ছিল, যেহেতু আমি ইউরোপিয়ান মার্কেট জানি, আমেরিকান মার্কেট জানি, তাদের গ্যাপগুলো জানি, আমি যদি একটা মেশিন ডেভেলপ করে দিতে পারি, দিজ আর ইউর ফলস কারেক্টেড, যেটা যখনই সে এক্সপোর্টে যাবে উইল গেট মোর অ্যাকসেপ্টেন্স। এবং হচ্ছেও তাই, হয়েছেও তাই। এখান থেকে কিন্তু আমার এটার এক্সপ্লোরেশনটা শুরু। চাইনিজ ফ্যাক্টরিগুলো যখন দেখলো যে নাইমুল যে প্রোডাক্ট ডেভেলপ করে দিয়েছে, আমি যখন ওই দেশে আরেক দেশে পাঠাইছি, ওই প্রোডাক্ট পাওয়ার পরে দে রিঅ্যাক্টেড ভেরি ওয়েল। মানে আপনার মাধ্যমে দে বিকেম সাকসেসফুল। এক্স্যাক্টলি।
যেটার কারণে পরবর্তীতে দে ওয়ান্টেড টু কিপ ইউ উইথ দেম। এক্স্যাক্টলি। আমার এমনও হয়েছে যে আমি চায়নাতে যখনই যেতাম এই ফ্যাক্টরিগুলোর ওদের টেনশনই থাকতো যে কবে আসছো, আমার ফ্যাক্টরিতে কবে আসবে। কারণ ও মনেই করতো যে আমি যদি ফ্যাক্টরিতে যাই, সময় দেই, তাহলেই তার লাভ। আচ্ছা। বিকজ দে আর আর্নিং মিলিয়ন্স, আর আমি হয়তো বিক্রি করছি হচ্ছে থাউজেন্ডস, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি এখানে ইকোনমি অফ স্কেল করতে পারছি, কারণ ওখান থেকে আমার যে পার্টনার বা আমার যে অফিস আছে, আমি যে এক্সপোর্ট করতে পারলে এখানে আমার আর্নিং হচ্ছে, আর বাংলাদেশে আমি ভালো প্রোডাক্ট আনতে পারলে এখানে কনজিউমাররা সেটার তার বেনিফিটেড হচ্ছে। তো এভাবে আসলে আমি আমার ডাব্লিউটিএস ব্র্যান্ডটাকে কিন্তু আমি দাঁড় করিয়েছি। আমরা খুব চমৎকার আসলে একটা ভাই কেস স্টাডির মধ্যে দিয়ে গেলাম যে আসলে আমরা এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আমি নিজে অনেক কিছু জানতাম না। কারণ আমাদের দেখা যায় আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রি থাকে অনেক বেশি ফ্যাশনেবল, আরএমজি থেকে শুরু করে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, কিংবা আপনি যদি টেকনোলজি দেখেন ওটার সম্পর্কে আমাদের কিন্তু আসলে অনেক জানার সুযোগ হয়। এমনকি রিসেন্ট টাইমে দেখবেন যেভাবে আমাদের এআই রিলেটেড টুলস এবং টেকনোলজিক্যাল এক্সপ্যানশন হচ্ছে, তাতে কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলো একটা ওয়েতে গ্রো করছে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আসলে খুব কম আলোচনা হচ্ছে, মিডিয়াতেও হচ্ছে কম আলোচনা, ইকোনমিস্টদের ভেতরেও, এমনকি প্রফেশনাল সেক্টরেও। আপনি যদি কাইন্ডলি এই জায়গাটায় আমাদেরকে একটু ইনসাইট দিতেন যে এখনকার যে যুগ, এআই ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আমাদের যে একটা ডিজিটাল কালচার চলছে বিজনেসে, এইটার সাথে কিভাবে আমাদের এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা অ্যালাইন করতে পারে, বা এখানে আসলে কোনো কনফ্লিক্ট আপনি দেখছেন কিনা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রচণ্ড ভাবে আলোচনা হওয়ার মতো একটা বিষয়। আসলে আমিও খুব ভাবি, কোশ্চেনটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি খুব ভাবি এবং আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে, এক্সপার্টের সঙ্গে কথা, এই বিষয়টা আমি আলোচনাও করি যে বাংলাদেশের যেটা বলা হয় যে এই দেশ উঠতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ডেভেলপ করতে হবে। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেভেলপ যদি করতে চাই, তাহলে কি করতে হবে? এটা মানে তো হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাবগুলো আমাকে আরো তৈরি করতে হবে এবং ওই ফ্যাসিলিটিসগুলো বাড়াইতে হবে, প্রোডাক্ট বাড়াইতে হবে। আমরা বলছি গার্মেন্টস ডিপেন্ডেন্সি কমাইতে হবে, 80% গার্মেন্টস খেয়ে ফেলছে আমাদের। ফার্মা ভালো করছে, বাট ভলিউমে তো আসলে বিশাল কিছু না। শিপ বিল্ডিং ভালো করছে, অল্প কিছু সেক্টর। তাহলে অ্যাজ এ হোল ম্যানুফ্যাকচারিংটা আমি এক্সপোর্ট কীভাবে করবো? এক্সপোর্ট করতে গেলে আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে, আমাকে বিভিন্ন ফোরামে শুধু বললে হবে না। এটাই হচ্ছে আপনার কোশ্চেনের মূল যে বিষয়টা, যে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার, এটা সেটা, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এগুলো নিয়ে আলোচনা ভরপুর। হ্যাঁ কিন্তু বাংলাদেশে যেটা দরকার হ্যাঁ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আলোচনাটা কোথায়? দেখেন, এই যে গার্মেন্টসের যে এত বড় ইন্ডাস্ট্রি, আজ পর্যন্ত গার্মেন্টসের জন্য একটা সেলাই মেশিন কারখানা তো করতে পারি নাই, সুইটাও বানাতে পারি নাই, তাই না? সব জায়গায় একই এক্সাম্পল হয়তো দেওয়া যাবে। তাহলে আসলে হচ্ছেটা কি? এগুলো নিয়ে কোনো আলোচনা আছে? আপনি দেখেন যে ব্যাকআপ ইন্ডাস্ট্রি হিসেবে যারা কাজ করছে, আপনি কি জুকি সেলাই মেশিন নিয়ে কোনো কথা কোনোদিন বলেছেন কারোর সঙ্গে, বা বলা কেউ হয়নি। কেউ কি বলেছে? আমাকে বলতে যে হবে এই চিন্তায় আমার চিন্তাটাই এইমাত্র তো আসে না। মাথায় আসলো আপনি প্রশ্ন Exactly. করলেন দেখে। কেউ কি জুকি কোম্পানিকে ইনভাইট করে, বা আপনার পডকাস্টেও কি আপনি চিন্তা করেছেন যে সেলাই মেশিনের এক কোম্পানির লোককে নিয়ে আসি? আসা দরকার, এটা একটা সাজেশন হিসেবে রাখলাম এক্স্যাক্টলি। আমরা। অথবা টেক্সটাইল মিল যেটা সাপ্লাই করে তারা আসা উচিত, কেউ কি আলোচনা করে? অথবা ধরেন যে কি ব্র্যান্ডের যে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, সুপার ব্র্যান্ড, আমরা কি খাই পরি এগুলো নিয়ে আছি, কিন্তু আসলে যে দেশকে যারা এগিয়ে নিচ্ছে, কেউ কি করে, মানে কোনো কি মানে ওই ব্র্যান্ডের জন্য ক্যাটাগরি কেন একটা অ্যাওয়ার্ড ক্যাটাগরি হয়তো তৈরি করা যেতে হয়েছে পারে, যে বেস্ট টেকনোলজি ফর দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি? কেউ চিন্তা হয়তো করেছে? করা যেতে পারে একটা সুন্দর এক্স্যাক্টলি, রেকমেন্ডেশন। এক্স্যাক্টলি করেনি তো। তো এটা আলোচনা কেউ করে না। হ্যাঁ, তো আমাদেরটাও যে রকম, যে বিগ ইন্ডাস্ট্রি, যে ফার্নিচারের ডোমেস্টিক মার্কেট হচ্ছে অ্যাবাউট 28,000 কোটি টাকা, বিশাল মার্কেট। সারা পৃথিবী হচ্ছে মোর দেন 600 বিলিয়ন। অনেক কিছু বলছি, এই এক্সপোর্ট করব, সে এক্সপোর্ট করব, কিন্তু বলছি, কিন্তু এটা করতে পারছি না। করতে পারছি না। যে টেকনোলজি নিয়ে আলোচনা করছি না, ফ্যাক্টরি আপনার কালচার নিয়ে আলোচনা করছি না, ফ্যাক্টরি ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি না। ইভেন গার্মেন্টসেও দেখেন যে কনসালটেন্ট ভাড়া করতে হচ্ছে বিদেশ থেকে,
শ্রীলঙ্কা থেকে আসছে, শ্রীলঙ্কা মালয়েশিয়া থেকে থেকে, আসছে। ইন্ডিয়া থেকে আসছে। এখন না এনে তো উপায় নেই। ভিয়েতনাম থেকে ওই আসছে। আমরা ব্যাক স্কিম ওই কথা আলোচনা করেছি আজকে যে কারণটা কি, বাধ্য হয়ে তো করতে হচ্ছে। কিন্তু আমি এত বছরে কি একজন কনসালটেন্ট বাংলাদেশি ডেভেলপ করতে পারছি না? আবার পারলেও সেই হোয়াইট স্কিন ছাড়া মালিকরা ট্রাস্ট করে না, Trust ট্রাস্ট ও ইস্যুর করছে জায়গা না। থাকে। তো এইটা কখন হবে, যে কোশ্চেনটা আপনি করেছেন যে টেকনোলজি নিয়ে আলোচনা, এইটা ইম্পর্টেন্ট। টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি গড়ে ওঠা ইম্পর্টেন্ট। যেমন কৃষিকাজে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু কৃষির কৃষি জন্যে- টেকনোলজি নিয়ে আলোচনা কম ওটা তো হচ্ছে। কম হচ্ছে। হ্যাঁ। আর পৃথিবীর সবচেয়ে বড় রাইস মিল হচ্ছে বাংলাদেশে, আচ্ছা। সবচেয়ে লার্জেস্ট বাংলাদেশে। কিন্তু এখন এইরকমই যে কিছু জায়গায় আমি দেখলাম যে জাপান থেকে আপনার সবজি শুকানোর জন্য যে বসানো হয়েছে আর কি সাভারে। হ্যাঁ, তো এটা দেখে আমার সেই 22 বছর আগের কথা মনে পড়লো। আমরা যখন ফার্নিচার নিয়ে আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, উই থট অ্যাবাউট এ সিঙ্গেল ফ্যাসিলেশন সেন্টার আচ্ছা। অনলি 800 স্কোয়ার ফিট, যেখানে সবাই আসবে, কাঠ কেটে নেবে, এই করবে সেটা। তো এটা পাইলট প্রকল্প করা হয়েছে মোর দেন 1 crore। তো এটা সারা বাংলাদেশ থেকে এসে কি এখানে আম শুকায় নিয়ে যাবে বা পেঁপে শুকায় নিয়ে যাবে? সো চিন্তা ভাবনার লিমিটেশনটাও চিন্তা করার মতো। হ্যাঁ, যে ওয়াই উই অনলি নিড টু থিঙ্ক সো লিমিটেড। হ্যাঁ, তো মিন মাইন্ডেড হলে বা কীভাবে চলবে? সো ওটা এই বিষয়গুলো আছে যে টেকনোলজি নিয়ে আলোচনা করতে হবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আলোচনা করতে হবে। একটা সিমেন্টের ফ্যাক্টরি যে বানানো হয়েছে, কোয়ালিটি অ্যাসিওর করার মতো অনেক কিছু যারা বানায় তারা কিন্তু বলে যে জার্মান থেকে এই জিনিস এনেছি, প্রযুক্তি, quality, অমুক প্রযুক্তি অমুক নিয়ে প্রযুক্তি। এসেছে। তারপরে যারা স্টিল রিরোলিং মিল হুম, তারা হুম, কিন্তু বলছে এই প্রযুক্তি ওই প্রযুক্তি। তো বাধ্য না হলে কনজিউমাররা ওগুলো অ্যাকসেপ্টও করছে না, কারণ বিল্ডিং বানাইতে গেলে ওই নিডটা এসে গেছে যে আমার সেফটি এন্ড আদার্স। সব ইন্ডাস্ট্রিতে ওটা আসতে হবে। কারণ একটা কিছু করলেই সেটা গুড কোয়ালিটি হবে তা তো না। আমার মোমবাতি বানানোর মেশিন আমি কিনতে পারি 50,000 টাকায়, আবার 1.5 লাখ টাকায়। মোমবাতি এখন কি কারেন্ট থাকে বলে হয়তো ততটা চলে না, বাট লটস অফ জিনিস আছে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তো ওই যে টেকনোলজি যদি শিক্ষাটা নলেজ বেস না হয়, তাহলে কনজিউমার করে কি সস্তার দিকে ঝোঁকে। হ্যাঁ, তখন দেখা যাবে যে পেঁপেও ভালো মতো শুকাচ্ছে না, আম ঠিক মতো শুকাচ্ছে না, কারণ মেশিনটা সস্তা, টেকনোলজি সস্তা। তাহলে প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হলে তার অ্যাকসেপ্টেন্স বাইরের দেশে পাইতে এক্সপোর্টেও সমস্যা হয়ে যাবে, বা মাস লেভেলের কনজিউমাররা সস্তা অভ্যস্ত হয়ে যাবে। তো টোটাল ইকোসিস্টেমটাই তখন আর ডেভেলপ করবে না। এই জন্যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো যেন বাড়ানো দরকার, এটা নিয়ে অনেক বেশি চর্চা হওয়া দরকার, আলোচনা করা দরকার, টেকনোলজি নিয়ে আলোচনা করা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সাথে আমি অ্যাড করে দেই, একটা দেশের ঠিক করতে হয় যে সে আসলে কি করবে, তার স্ট্রেন্থটা কোথায়, সে আসলে কি চায়। সে আসলে কি চায়। হ্যাঁ, অ্যাডাম স্মিথের যে ইকোনমিক ওয়েলথ যে অফ নেশন। ওয়েলথ অফ নেশন, যে তুমি কি ভালো আগে সেটাতে সেট করো। তো আমরা তো ভাই নিজেরা ওই কনফ্লিক্টের ভিতরে আছি। আমি যে কিসে ভালো ওইটাই সেট করতে মানে পারি না। এক্সপেকটেশনের একটা কনফ্লিক্ট আছে, প্রত্যাশার দ্বন্দ্ব, আমি আসলে কি চাই। প্রত্যাশার দ্বন্দ্ব, আমি যে কি চাই এটা আমি এইটাও সম্ভাবনা বাংলাদেশের, ওইটাও সম্ভাবনা 100 সম্ভাবনা নিয়ে আমি থাকতে পারবো না, আমাকে কি সেট করতে হবে। বাট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া এই দেশের মতো দেশ ওঠাটা মুশকিল। ভাই খুব এনরিচড এবং খুবই ইনসাইটফুল একটা আমাদের আসলে ডিসকাশন হলো। আমরা করে শুরু থেকে এখন পর্যন্ত, এবং আমরা আমাদের পুরো এপিসোডের বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, বলতে গেলে আসলে শেষ পর্যায়েই চলে এসেছি। আমি শুরু থেকে আপনার কাছ থেকে যা পেয়েছি, আমি যদি একটু রিকল করার চেষ্টা করি, যেহেতু আমি শেখার জন্য এসেছি, আমি কতটুকু শিখতে পেরেছি আমি যদি আপনাকে শেয়ার করি। আমি সবার আগে আপনার কাছ থেকে এই জিনিসটা শিখেছি যে আপনি একটা খুব রিনাউন্ড অর্গানাইজেশনে যখন প্রথম কাজ করেন, সেখান থেকে আপনি ইনোভেশন এবং ডিসিপ্লিনের যে একটা প্র্যাকটিস, সেটার মধ্য দিয়ে আপনি প্রথমে আপনার লাইফের একটা ফাউন্ডেশন তৈরি হয়। এবং একই সাথে যেটা হয়, আপনার যেটা একটা বড় অ্যাডভান্টেজের জায়গা ছিল, আপনি বাংলাদেশে আপনার প্রতিষ্ঠানটা শুরু করার আগে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস, প্রবলেম্যাটিক প্র্যাকটিস এবং কাস্টমাইজড প্র্যাকটিস, আমি যদি আমার মতো করে শব্দগুলো দিয়ে দিই, তাহলে হয়তো জার্মান, ইটালি এবং চাইনিজ, তাইওয়ানিজ, তাদের যে বিভিন্ন প্র্যাকটিসগুলো, সেগুলো শিখে এসে আপনি একটা খুব
আনকনভেনশনাল একটা মার্কেটে আপনি কাজ করার চেষ্টা করেছেন। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, ম্যানেজিং 122 পিপল ইজ নট আ স্মল ডিল। 122 জন মানুষকে ম্যানেজ করা এটা খুব বড় একটা জিনিস। এমন একটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেছেন যে ইন্ডাস্ট্রিতে আপনার কাস্টমারকে শেখানোর আগেও নিজের এমপ্লয়ীদেরকে শেখাতে হয়েছে যে আসলে কাজটা কোন জায়গায়। এবং সবচেয়ে বড় যে জায়গাটা আমি আপনার কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছি আজকের জন্য, আমার সবচেয়ে বড় যে টেক অ্যাওয়ে, সেটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের জায়গাটা। ইট ওয়াজ নলেজ। যখন বিভিন্ন দেশের মানুষ তারা যখন তাদের ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো নলেজ লাগতো, তারা আপনার কাছে সেই নলেজগুলোকে সিক করতো, যেটার মাধ্যমে আসলে উডটেক সলিউশন আপনি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইড কনসালটেন্ট হয়েছেন। এখনও রেগুলারলি আপনারা কাজগুলো পেয়ে যাচ্ছেন এই সেক্টরে। আমি পুরো জিনিসটার যদি আসলে সামারি আমাদের অডিয়েন্সের জন্য যদি আপনার পক্ষ থেকে করি, আমি যে স্পেসিফিক লেসনটা আমি পেলাম যে আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের কাগজের পাতায় আমরা সবসময় দেখি না, খুব একটা আমাদের ভাইরাল কন্টেন্টের অংশ হয় না, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোও আসলে একটা দেশের ব্যাকবোন হিসেবে কাজ করে। কারণ 28,000 কোটি টাকার এই ডেটাটা আমি জানতাম না, এটা আমি নতুন জেনেছি এখান থেকে, যে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো আমাদের থাকবেই, সারা জীবনই থাকবে। কারণ আপনারা যেই দিন শেষে তো আমার থাকতে হবে কোনো না কোনো একটা বাসায়, সেই বাসায় তো আমার ফার্নিচার লাগবে, সেটা কম দামি হোক বেশি দামি হোক, কিছু না কিছু তো একটা লাগবে। সো এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু আসলে রিপ্লেসড হয়ে যাচ্ছে না। এখানে আমার ড্রেস, আমাকে কাপড় পরতেই হবে, আমাকে খাবার খেতেই হবে, আমাকে ঘরের জন্য সরঞ্জাম এটা লাগবেই। এগুলো তো আসলে আমরা এআই কিংবা টেকনোলজি দিয়ে চেঞ্জ করতে পারবো না। যেটা করতে পারবো এআই কিংবা টেকনোলজি হয়তো এগুলোর প্রোডাকশন প্রসেসকে একটু ইম্প্রোভাইজ করবে, কিন্তু শেষ পর্যন্ত তো আউটপুটগুলো তো আমাকেই ফ্যাসিলিটেট করার জন্য রাখতেই হবে। এই কারণেই মূলত আজকের এই আলোচনার জায়গাটা ছিল, যেখানে আমরা খুব ভালো কিছু ইনপুট আমরা আপনাদের জায়গা থেকে পেয়েছি, খুব ভালো একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে আসলে আমরা একটু জানার সুযোগ পেয়েছি। ফাইনালি আমাদের এই সেগমেন্টটা শেষ হওয়ার আগে একটু জেনারেল 2টা স্পেসিফিক ইনসাইট আপনার কাছ থেকে আমি জাস্ট জানতে চাচ্ছি। একটা জিনিস আপনি জাস্ট আমাদের সাথে এটা শেয়ার করবেন, এখন পর্যন্ত আপনার লাইফে নেওয়া বেস্ট ডিসিশন কোনটা ছিল? আরেকটা হচ্ছে এখন পর্যন্ত আপনার লাইফের কোনো ভুল নিয়ে আপনার রিগ্রেট আছে কিনা প্রফেশনাল লাইফে। এই দুটো ইনসাইট নিয়ে আমরা আজকের এই সেগমেন্টটা শেষ করব, এই এপিসোডটা। আচ্ছা, একটা হচ্ছে যে বেস্ট ডিসিশন কি ছিল আপনার লাইফে এখন বেস্ট পর্যন্ত? ডিসিশন আমার মনে হয় যে আমার প্রথম জীবনের চাকরিটা চুজ করা, because I had lots of opportunity. আমি গ্রামীণ ফোনে আমার খুব ভালো একটা চাকরি একদম গ্রামীণ শুরু হয়। ইট ওয়াজ এ ভেরি লুক্রেটিভ জব। আমার জব হয়েছিল লিভার ব্রাদার্স, আমার জব হয়েছিল ইউনিলিভার, কোম্পানি তো ছিল, বাট সামহাউ আই চুজ দিস ওয়ান। আচ্ছা, কারণ আমি তখন চিন্তা করেছিলাম যে ইট ইজ ইউনিক থিং, এটা বাংলাদেশে কেউ চিন্তা করে না, করবে না। সো ইট ইজ অপরচুনিটি ফর মি, ইট কুড বি অপরচুনিটি ফর মি যে টু বি দি বেস্ট। আমি চেষ্টা করি সবসময়, যে এটাও আমার একটা স্বভাব, যে আমি যেটা করি আমি চেষ্টা করি যে বেস্ট হওয়া। আমি যেটাই করবো আমি বেস্ট হবো। আমি যদি ঝাড়ুদার হই তাহলে আমাকে বেস্ট ঝাড়ুদার হইতে হবে ওয়ার্ল্ডের, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে সাইলেন্টলি ইট কুড বি এ চান্স ফর মি যে একদমই ভিন্ন একটা কিছু নিয়ে কাজ করা, যেটাতে আমি ফোকাস দিব এবং ওটাতে আমি তাহলে বেস্ট হইতে পারবো। ওকে, আমি একটা সেন্টেন্স আমি এখানে পেলাম যে আপনার প্রতিষ্ঠান চুজ করা এবং এই ইন্টেনশন নিয়ে চুজ করা যে সেইখানকার আমি বেস্ট প্রোডাক্ট হয়ে আমি নিজে বের হব, ফোকাসড। আর এমন কোনো ডিসিশন বা অ্যাকশন যেটার জন্য আপনার রিগ্রেট কাজ করে বা আপনি ভুল করেছেন মনে করেন? মানুষ তো ভুল থেকে শেখে, আমি জানি এটা ফেস করাটা একটু কঠিন। ডেফিনেটলি না, আসলে আই এম অলওয়েজ ভেরি হ্যাপি টাইপ অফ ম্যান। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে আমার ভেতরে কোনো টেনশন কাজ করে না। সো ওভাবে বলতে গেলে ওটা আমি আসলে ফিলও করি না যে ডিসিশনে কোথাও কোনো ভুল হয়েছে, এবার মনে হয় না, আমি ফিল কখনো করি নাই। বাট হ্যাঁ, মাঝে মাঝে যেটা একটা ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে আমার মনে হচ্ছে যে আমি যতটুকু যা পাওয়ার আমি পেয়ে গেছি, আই এম ভেরি হ্যাপি। হতাশা যেটা হয় সেটা হয়তো বা আমার নিজের কারণে হয় না বা আমার ভুলের জন্য হয় না। হতাশা যেটা হয় যে আমার আরো বেশি দেওয়ার ছিল। আচ্ছা,
আমার খুবই স্কোপ আমার পাওয়ারফুল। আমার স্কোপ ছিল, কিন্তু আমি যাদেরকে দিতে চাই তারাই রেডি না দেওয়ার জন্য। লাইক আমি বলি যে আমার ডব্লিউটিএস আমি কোম্পানি গঠন করেছি, ইট ইজ 50 years ahead of my country's need। 50 বছর আগে আমি এগিয়ে আছি আমার দেশের ইন্ডাস্ট্রি যে অবস্থায় আছে। তো আমি যা দিতে পারি সেটা পৌঁছতে এই এই ইন্ডাস্ট্রির আরো ন্যূনতম 20 বছর লাগবে। So আপনার যেটা পরের জেনারেশন হয়তো সেই সময়টাই থাকবে। এক্স্যাক্টলি, তো আমি ডেডিকেট করছি, আমার পরের জেনারেশন জয়েন করেছে, আমার ছেলে কানাডা থেকে পড়াশোনা করে এসে। সো এই যে লিগাসি, এই লিগাসিটা বহন করতে আমার ছেলে বদ্ধপরিকর। আই আন্ডারস্টুড ফ্রম হিজ অ্যাম্বিশন। সো ওইটাই একটা হতাশা হয় যে ইন্ডাস্ট্রি যদি আরো বেশি ডেভেলপ করতো তাহলে আমার দেওয়াটা অনেক বেশি আরো সার্থক হতো, যেটা হয়তো আমি অন্যদের জন্য করছি, পার্শ্ববর্তী দেশে করছি, ইউরোপ করছি, আমেরিকায় করছি, অনেক অনেক ফ্যাসিলিটিস প্রোভাইড করছি, কনসালটেন্সি করছি, নলেজ দিচ্ছি, ইমপ্লিমেন্টেশন করছি, এখানটা করতে পারছি। তো আমি আশা করি যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে অনেক। থ্যাংক ইউ সো মাচ নাইবুল ভাই, খুবই অসাধারণ একটা ডিসকাশন ছিল। আমার জন্য এটা অনেক বেশি ভ্যালু এডিং, এবং বিশেষ করে আপনি যেভাবে শেষ করলেন, আমার মনে হয় হয়তো এই ভিডিওর টাইটেলটাও এমন হতে পারে যে কেস স্টাডি অ্যাবাউট আ কোম্পানি হুইচ ইজ 50 year ahead অফ বাংলাদেশ। একটা প্রতিষ্ঠান যেটা হয়তো 50 বছর পরের বাংলাদেশের জন্য কাজে লাগবে, এখনই কাজ করছে, এরকম কোনো হয়তো একটা টাইটেল আমরা এই ভিডিওর সাথে দিব। তো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই ডিসকাশন থেকে শুরু করে যে ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যালিটিসগুলো আমরা জানার সুযোগ পেয়েছি। একই সাথে বাংলাদেশের আসলে যে মার্কেটটা কিংবা যে মার্কেট সেগমেন্টটা, ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিস নিয়ে আসলে আমাদের আলোচনা হয় না, সেটাও যেমন আমাদের আলোচনায় উঠে এসেছে, প্লাস ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির আসলে বেস্ট প্র্যাকটিসগুলো আমাদের মধ্যে উঠে এসেছে। এবং আমরা অনেক বেশি হ্যাপি এই জায়গাটায় যে আপনি একটা এরকম আনকনভেনশনাল পথ আপনি চুজ করেছেন, যেটার কারণে বাংলাদেশেও একটা আনকনভেনশনাল মার্কেট ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব চমৎকার একটা ইনসাইটফুল পডকাস্ট আমাদের এখানে দেওয়ার জন্য। আমরা চাইবো সামনের দিনগুলোতে আপনার কাছ থেকে আমরা আরো অনেক, কারণ আজকে আমরা কথা বলতে গিয়ে বুঝেছি যে আসলে আপনার যা ইনপুট আছে সব হয়তো আমাদের একটা পডকাস্ট আসলে ধরার মতো না, কারণ এখানে আমাদের আরো অনেক, আমরা আরো মার্কেটিং এর ডিপে যেতে চেয়েছি, আরো রিক্রুটমেন্টের ডিপে যেতে চেয়েছি, আরো আমরা পারফরমেন্স ম্যানেজমেন্টের আমরা ডিপে যেতে চেয়েছি, বাট আমাদের হয়তো সময় স্বল্পতার কারণে সবগুলারই ইনডেপথে যাওয়ার সুযোগ হয়নি। বাট আমার কাছে মনে হয়েছে অ্যাটলিস্ট যেটুকু আমাদের পার্টিসিপেন্টরা পেয়েছেন, দে উড বি মোর দেন হ্যাপি টু ইউটিলাইজ দোজ নলেজ। এবং আমি আপনার অনুমতিক্রমে আপনাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইউটিউবের, Sure. যাতে করে তারা আপনাদের এই ইন্ডাস্ট্রি এবং কাজগুলো সম্পর্কে আরও জানতে পারে। বিশেষ করে বাংলাদেশে যে এত চমৎকার ইম্প্যাক্টফুল একটা প্রতিষ্ঠান গ্লোবালি কাজ করছে, এটা কেস স্টাডি আসলে সকলেরই জানাটা অনেক বেশি প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ নাইমুল হোসাইন খান ভাই, ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট অনার টু হোস্ট ইউ ইন দিস প্রবলেম সলভিং পডকাস্ট। আশা করি নেক্সট এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে। ভাইয়াদের মতোই কোনো না কোনো একজন এক্সপার্টকে আমরা নিয়ে আসবো, যারা তাদের ইন্ডাস্ট্রি ইনসাইট আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনাদেরকে হেল্প করবেন নলেজ গ্যাদার করতে, এবং আপনারাও যাতে আপনাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি ডেভেলপ করতে পারেন সে বিষয়ে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবারও। সালামু আলাইকুম।